আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা আজকে হচ্ছে মোস্ট প্রবাবলি 11th ক্লাস। আচ্ছা, আপনাদেরকে একটা কাজ দেই যে আপনারা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম লিখবেন। যে দুইটা সংখ্যা ইউজার ইনপুট দিবে, তারপরে হচ্ছে আপনি অথবা এক কাজ করেন যে দুইটা সংখ্যা ভেরিয়েবলে দিবেন, a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু। এই প্রোগ্রামটা একটু করেন, মানে এ তে 10 রাখলেন আর বি তে 20 রাখলেন। এটা মানে যোগ করে প্রিন্ট করবেন। হ্যাঁ, এই যোগ করেন একবার। বোঝা গেল কি বলছি? মানে দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম লেখেন। আচ্ছা, সাকিব দিয়েছেন। আপনি এখন হচ্ছে আরেকটা মানে সেম প্রোগ্রামটা লিখবেন। আহ এ তে রাখবেন হচ্ছে 25 আর বি তে রাখবেন হচ্ছে 30, রেখে যোগ করবেন। হ্যাঁ, জি স্যার। সবাই মানে যাদের প্রথমটা হয়েছে তারপরটা করবেন। মানে এ এবং বি তে ভিন্ন দুইটা ভ্যালু নিয়ে যোগ করে আবার প্রিন্ট করে দেখাবেন। স্যার 13। হোয়াট এভার, যে কোনো একটা নাম্বার নেন, নিয়ে করেন। দুইটা নাম্বার আলাদা নিয়ে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এরকম যদি আমাদের কাছে মাল্টিপল যোগ করতে হয়, বিভিন্ন ধরনের নাম্বার থাকে, তাহলে আমাদের রিপিটেড কিছু কোড বারবার লিখতে হয়, তাই না? তো আমরা আজকে একটা কনসেপ্ট শিখবো যেটার মাধ্যমে আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক হায়ার হয়ে যাবে। আপনাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই, গত ক্লাসেও দেখিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখন পর্যন্ত বেসিক ডাটা টাইপস শিখেছি, যেগুলো আমি এক্সপেক্ট করছিলাম যে আপনারা একটু মানে বলবেন আর কি। আমি নিজেই বলতাম, বাট আমি একটু মানে কম কথা বলতে চাচ্ছি আজকে। তো বেসিক ডেটা টাইপস আমরা শিখেছি, লুপস এন্ড লজিক আমরা দেখেছি বা শিখেছি। আমরা এখন এই যে ফাংশনস, এই ফাংশনটা শিখলে আমাদের লার্নিংটা কার্ভটা দেখেন অনেক স্টিপার একটা কার্ভ হবে এবং এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ আমাদের মধ্যে চলে আসবে। তো এই ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যারা অ্যাডভান্স
প্রোগ্রামার বা সিনিয়র প্রোগ্রামার তারা মোস্ট অফ দা জিনিস ফাংশন দিয়েই চিন্তা করে। এখন ফাংশনাল প্রোগ্রামিংটাও অনেক জনপ্রিয়। আর একটা আছে হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওটাও অনেক জনপ্রিয়। বাট এখন আসলে ইন্ডাস্ট্রিতে ফাংশনাল প্রোগ্রামিং খুব ভালোই চলতেছে। তো ফাংশন হচ্ছে কি, একটা ব্লক অফ কোড যেটা আমরা কি করতে পারি, বারবার ব্যবহার করতে পারি। এখন ঘটনা হলো যে ফাংশন আমরা কেন ব্যবহার করব। এই যে আমরা দুইটা প্রোগ্রাম করলাম, আপনারা নিজেরাই করলেন, দুইটা প্রোগ্রামে দেখেন আপনাদেরকে অনেক কিছু বারবার লেখা লাগছে। তো এই জিনিসটা থেকে মানে ইয়ে করার জন্য, মানে পরিত্রাণ পাওয়ার জন্য আমি একটা কনসেপ্ট আপনাদেরকে বলেছিলাম এর আগে। এটাকে বলে হচ্ছে আপনার ড্রাই কনসেপ্ট, DRY, ডোন্ট রিপিট ইয়োরসেলফ। মানে প্রোগ্রামাররা সবসময় এমন ভাবে প্রোগ্রাম করবে যে একই লজিক একই কোড বারবার সে কখনো লিখবে না। সে একবার লিখবে, ওইটাকেই বারবার ইউজ করতে পারবে। বাট রিডন্ডেন্ট কোড এটা আসলে একটা স্কেলেবল কোড হতে পারে না। আমরা যখন আরো বড় বড় সিস্টেম বিল্ড করব, তখন যদি আমাদের এই রিপিটেড কোড বারবার লিখতে হয়, তখন এটা ম্যানেজেবল থাকে না। তো আমাদের এই যে ম্যানেজেবল, রিইউজেবল, রিডেবল, এই কথাগুলো মানে বারবার আসবে। তো এই জিনিসগুলো আসলে একমাত্র ফাংশনই প্রোভাইড করতে পারে খুব দ্রুত আমাদেরকে। ফাংশনকে পাইথনে ফার্স্ট ক্লাস সিটিজেন বলা হয়। ফার্স্ট ক্লাস সিটিজেন বলতে তো বোঝেন যে বাংলাদেশেও যারা প্রথম শ্রেণীর নাগরিক, তাদের তো অনেক অ্যাক্সেস থাকে, অনেক পাওয়ার থাকে, তাই না? তো যাই হোক, তো এইটার অনেক মানে মানে ব্যবহার আছে। তো এইটা মানে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের সার্টেন কিছু ইনস্ট্রাকশন একটা প্যাকেজের মধ্যে থাকবে, সেই প্যাকেজ আমরা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারবো। লেটস সে আমরা একটা উদাহরণ দেখি। আমরা হচ্ছে এই যে প্রথম দিন আমরা শিখেছিলাম প্রিন্ট হ্যালো, ঠিক আছে, এটা আমরা শিখেছিলাম। তো এই যে আমি সেদিন বলেছিলাম যে প্রিন্ট একটা ফাংশন, যেটা কি বিল্ট ইন ফাংশন, যেটা কোনো একটা প্রোগ্রামার আমাদের জন্য লিখে রাখছে। ধরেন পাইথনের যে টিম ছিল, সেই টিম মেম্বাররা এই ফাংশনটা আমাদের জন্য লিখছে। তার কাজ কি, কোনো একটা ভেরিয়েবল বা কিছুকে সে নিয়ে সেটাকে আউটপুট আকারে দেখানো। তো আমরা এখন এই ফাংশনটা আমরা নিজেরা তৈরি করব। তো ফাংশন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ইউজার টাইপ ফাংশন, আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন্ড আর একটা কি বিল্ট ইন। এইগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলো অলরেডি আমাদের প্রোগ্রামের সাথেই চলে এসেছে। আর ইউজার ডিফাইন্ড যেটা, সেটা আমরা কি করব, নিজেরা নিজেরা লিখব। তো এখন ফাংশন লেখার একটা বেসিক সিনট্যাক্স আছে পাইথনে, এটা হচ্ছে ডিইএফ। এই ডিইএফ হচ্ছে ডিফাইন থেকে এসেছে, সংক্ষেপে ডেফ। এই কিওয়ার্ডটা যখন পাইথন ইন্টারপ্রিটার যখন এটা দেখে, তখন সে ধরে নেয় যে এরপরে আমরা একটা কি ফাংশন ডিক্লেয়ার করা হচ্ছে। তো এর ফাংশনের কি হয়, ডেফিনেশন থেকে ডেফ এসেছে, এই কিওয়ার্ডটা আমরা লিখি, দেন আমরা হচ্ছে একটা ফাংশনের নাম দেই, অ্যাড টু নাম। এটা আপনি হচ্ছে যে ভেরিয়েবল নামের কনভেনশন, যে রুলস আমরা শিখেছি, সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। বাট হচ্ছে পাইথনে একটা কনভেনশন আছে যেটাকে বলে স্নেক কেস। এই যে এটা যেটা লিখেছি আন্ডারস্কোর দিয়ে সেপারেট করা, এটাকে বলা হয় পাইথনের স্নেক কেস। তো এই স্নেক কেস দিয়ে পাইথন লেখা হয়। এটা এটা কি কনভেনশন, আপনি ফলো করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। মানে জাস্ট আদার্স যে ডেভেলপাররা আছে তারা এইরকম ব্যবহার করে, আপনি এটা দেখলেই যেন যে কেউ দেখলেই মনে করে যাচ্ছে এটা একটা ফাংশন যেটা কি ইউজার ডিফাইন্ড। তো এটা আমরা কি করতে পারি, এভাবেও লিখতে পারি যে স্পেস না দিয়ে অ্যাড টু নাম। এগুলো আপনাদেরকে বলা হয়েছে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়। তো এটা আমি দিলাম ফাংশন, এটা কি হলো, নাম হলো। এরপরে আমরা কি করব, এই যে ওপেন এন্ড ক্লোজ প্যারেনথেসিস, এইটা ফাংশনে অবশ্যই অবশ্যই থাকবে, এই ওপেন এবং ক্লোজিং প্যারেনথেসিস। দেন ফাইনালি কি থাকবে, একটা
ক্লোন থাকবে। এই তো এই লাইনটাকে বলতেছে ফাংশন সিগনেচার বা ফাংশন, মানে যেটাই বলেন আপনি কেন, যে ফাংশন ডিক্লারেশন করার জন্য এই যে এই লাইনটা লিখেছি আমরা, এই স্ট্রাকচারটা আপনাদের সব সময় লিখতে হবে। কিভাবে? ডিফাইন থেকে ডেফ কে অর্থ থাকবে, দেন ফাংশনের নাম দিবেন। লেটস সে আমি যদি এটা দেই হ্যালো ফাংক, তো তাহলে এইটা আরেকটা ফাংশনের নাম হলো, এইটা আপনার ইউজার টাইপ, আপনার যে পারপাসে যে উদ্দেশ্যে লিখবেন সেই উদ্দেশ্য অনুযায়ী আপনার নামটা দিবেন, যাতে নামটা মিনিংফুল হয়। এবং এই যে ওপেন এবং ক্লোজিং একটা ব্র্যাকেট থাকবে, এবং ফাইনালি কি থাকবে, একটা ক্লোন থাকবে, যেটা যারা আমরা কি জানি মূলত একটা ব্লক স্টার্ট হয় আর কি। এই যে আমাদের নেক্সট ব্লক এখানে ইনডেন্ট হয়ে গিয়েছে, দেখেন 4টা স্পেস ছেড়ে দিয়েছে। এখন এই যে এর ভেতরে, এই স্পেসের ভেতরে, এই 4টা স্পেসের ভেতরে একটা ব্লক তৈরি হলো। এই ব্লকের ভেতরে আমরা যা কিছু লিখবো সেটা এই ফাংশনের আন্ডারে কাজ করবে একটা প্যাকেজ আকারে। তো হ্যালো ফাঙ্ক এটা যদি আমরা প্রিন্ট করি, যে প্রিন্ট হ্যালো ফাংশন, ঠিক আছে, এটা আমরা একটা সিম্পল ফাংশন লিখলাম। এখন এইটা আমরা কি করলাম, রান করলাম। এখন দেখেন এখানে কোনো আউটপুট আসে নাই, বাট আমরা যদি এই যে এই ফাংশনটাকে কল করি, ফাংশন কল করার একটা নিয়ম আছে। এই যে আমরা তো এর আগে ফাংশন কল করেছি নিজেরা বিল্ট ইন, এটাতে আমরা এটা এর আগে যেটা করেছি এটা ছিল পাইথনের সাথে, বাট এখন আমরা যেটা করব এটা আমাদের নিজেদের বানানো। তো আমরা এখানে দিলাম এই ফাংশনের যে নামটা লিখলাম, লেখার পরে এই যে আমাদের ওপেন এবং ক্লোজিং যে প্যারেনথিসিস আছে, এটা অলওয়েজ ফাংশনের সাথে দিতে হবে, আদারওয়াইজ ফাংশন কল হবে না। তো আমরা দিলাম, দেখেন হ্যালো ফাংশন আমাদের কি হয়ে গেল, রান হয়ে গেল। তো এইটা একটা ভেরি সিম্পল ফাংশন। এখন আমরা চাইলে এই হ্যালো ফাংশনকে মাল্টিপল টাইম কি করতে পারি, যখন আমাদের প্রোগ্রামে প্রয়োজন হবে তখনই আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এটাকেই বলতেছে রিইউজেবিলিটি। আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমরা যে এর আগে 2টা প্রোগ্রাম আপনাদেরকে দিয়েছিলাম অল মাপের জন্য, যে 2টা নাম্বার যোগ করতে হবে, তো এটা কি করতাম, দুইবার ভেরিয়েবল নিতাম, আবার ভেরিয়েবল নিতাম, এই এই কাজটা বারবার চলতে থাকতো। বাট এই জিনিসটা যদি আমরা ফাংশনের মাধ্যমে করি, ধরেন অ্যাড টু দিলাম, এখন এই যে ওপেন এবং ক্লোজিং প্যারেনথেসিস এর ভেতরে আমরা কিছু প্যারামিটার দিতে পারি, সেই প্যারামিটার অনুযায়ী আমরা ভ্যালুগুলো পাস করব। তো এই যে আমরা লেটসে দিলাম এ কমা বি, এখন এই এ আর বি কে আপাতত আমরা ভেরিয়েবল নাম হিসেবে ট্রিট করেন, মানে চিন্তা করেন আর কি, বাট অ্যাকচুয়াল এটার নেমিং কনভেনশন হচ্ছে এগুলোকে আমরা প্যারামিটার নামে জানি। ফাংশনের ভেতরে প্যারামিটার, যখন প্যারামিটার এবং আর্গুমেন্টের মধ্যে একটা মানে স্লাইটলি একটা ডিফারেন্ট আছে, বাট অনেকে এটাকে প্যারামিটারও বলে আর্গুমেন্টও বলে, বাট একটু ডিফারেন্স আছে, ওইটা নিয়ে আমাদের এতটা হেডেক না। বাট এটা মনে করেন যে আমরা এটা প্লেস হোল্ডার রাখলাম, যেটার মাধ্যমে কি করতে পারবো, আমাদের ফাংশনে কোনো ভ্যালু পাস করাতে পারবো, ঠিক আছে। তো 2টা আমরা এই যে প্যারামিটার দিলাম, এখন আমরা সিম্পলি কি করব, প্রিন্ট এ প্লাস বি। এখন যদি আমরা এইটা করে রান করাই, এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে কি করো, দুইটা হচ্ছে আহ, আহ, 2টা ভেরিয়েবল নাও, নিয়ে কি করো, এই 2টাকে রান করো। তো প্রথমবার দিয়েছিলাম হচ্ছে ধরেন অ্যাড 10,20, তারপর অ্যাড ধরেন 25,13। তো এই যে দেখেন এর আগে আমি কত কি লিখেছি, এখন আমাকে কিছু লিখতে হচ্ছে না, জাস্ট আমাকে এই যে এই জিনিসটা লিখে তার ভিতরে আমি ভ্যালু পাস করে দিচ্ছি, আবার এটা লিখে, এটাকে বলে ফাংশন কল। ফাংশন কল করার সময় জাস্ট আমি ভ্যালুগুলো পাস করে দিচ্ছি। এই পাস করে দেওয়ার ফলে আমি যদি এখন রান করাই, দেখবেন যে অ্যাড আচ্ছা, টুটা পুরো এখানে ফাংশনটা এখানে একটা পুরোটাই আছে। মিস্টেক হয়েছে, এই যে অ্যাড টু ফাংশনের নাম অবশ্যই কি হবে, সিমিলার হতে হবে, ঠিক আছে, এই জিনিসটা। হুম। তো দেখেন এই যে আমাদের ফাংশনটা সাকসেসফুলি কি হয়ে গেল, রান করলো। এখন আপনি যতগুলা কি করবেন, যে যতগুলা এরকম অ্যাডিশন, 2টা নাম্বারে অ্যাডিশন পারফর্ম করতে চান, জাস্ট আপনার এই ফাংশনটা নিবেন, নিয়ে তার মধ্যে 2টা নাম্বার দিবেন, সে কি করবে, আপনাকে
এই দুইটা নাম্বারের যোগফল প্রিন্ট করে দিবে। বোঝা গেল একটু বেসিক কথাবার্তা? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এর আগে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে ট্রিপল কোটেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, মাল্টিলাইন কমেন্ট লিখতে পারি, এবং এটাকে ডক স্ট্রিং বলা হয়। এটা মূলত আমরা ফাংশন লেখার সময় আমরা এই ডক স্ট্রিংটা বেশি ব্যবহার করি। এখানে জাস্ট জেনারেল একটা ওভারভিউ থাকে ফাংশন সম্পর্কে, যে আপনার ফাংশনটা কি কাজ করতেছে। দিস ফাংশন অ্যাডস টু নাম্বারস, ধরেন এ, একটু সংক্ষেপে দিলাম, এনি ইন্টিজার ভ্যালু বি এনি ইন্টিজার ভ্যালু। এভাবে আপনি আপনার ফাংশনটাকে ডিফাইন করবেন। এটা কি বলে, ডক স্ট্রিং। এইটা জাস্ট কি এই ফাংশনের কাজটাকে এখানে লেখার জন্য। এই যে আমাদের মনে আছে কিনা, আমরা হচ্ছে যখন এই যে একটা ফাংশনের মধ্যে শিফট ট্যাব দিতাম তখন এরকম ডক স্ট্রিং আসতো। তো আমরা যদি নিজেরা যদি এরকম এই ফাংশনের মধ্যে কোন এক, আমাদের ফাংশনগুলো তো কেউ না কেউ ব্যবহার করবে, তাই না? তো আমরা হচ্ছে আস্তে আস্তে সিনিয়র হব, তো আমরা বিভিন্ন ফাংশন লিখবো, সেই ফাংশনটা আমাদের ফাংশন অন্য ইউজার বা অন্য জুনিয়র লেভেলের প্রোগ্রামার তারা ব্যবহার করবে। তো সে, ইভেন আমিও যদি 6 মাস পরে আমার কোডটাতে আসি, এসে যদি দেখতে চাই যে আসলে আমি এই ফাংশনটা লিখেছিলাম, এটা আসলে উদ্দেশ্য এবং এটা কিভাবে কাজ করে, এটা কেন, তো এটা জানার জন্য এই ডক স্ট্রিংটা অবশ্যই লিখতে হয়। এটা না লিখলেও ফাংশন কাজ করে, বাট এটা মানে লেখা তো কারণটা বুঝলেনই যে কি কারণে আমরা লিখি। তো এটা যদি আমরা রান করি আমাদের ফাংশনে, যদি আমরা কি করি, ট্যাব শিফট দেই, দেখেন সেম জিনিসটা কি হয়েছে, আমাদের ডক স্ট্রিংটা আমাদেরকেও শো করাচ্ছে, দেখছেন? এটা আমরা লিখেছি। তো এটা একটা ডক স্ট্রিং লেখার একটা মানে এটা সিঙ্গেল কোড দিয়ে হবে, বাট তিনটা, এখানে তিনটা এবং এখানেও তিনটা, ক্লোজিং এবং স্টার্টিং। তো এটুক ছিল ফাংশনের বেসিক কথাবার্তা। আরো কথাবার্তা আছে। তো আপনারা মানে এবার কি করবেন, ইউজার থেকে ইনপুট নিবেন, ইনপুট নিয়ে এরকম একটা ফাংশন দিবেন। এবং আমি একটা এক্সট্রা কাজ দিতে চাই আপনাদেরকে, সবার জন্য না, যদি পারেন তো ভালো, না পারলে সমস্যা নেই, আমি দেখাবো। যে এখানে তো আমরা দুইটা ভ্যালু কি করলাম, দিলাম, ঠিক আছে? হোয়াট ইফ যদি কেউ হচ্ছে এখানে এই নাম্বার না দিয়ে একটা স্ট্রিং দিয়ে দেয়, লেটস সে 10, ঠিক আছে? তাহলে কি সমস্যা হবে, এবং এইটাকে প্রিভেন্ট করা যায় কিভাবে, ফাংশনের মধ্যেই ভ্যালিডেশন করা যায় কিভাবে, এটা আপনারা একটু চিন্তা করেন, আমি এরপরেই দেখাবো। বাট এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? করে একটু চ্যাটে দেন, আমি দেখি।
স্যার এখানে স্যার এই ইরোর কেন দিল স্যার? আচ্ছা, কেউ একজন বলেন তো কেন এরর দিয়েছে? স্ট্রিং এর সাথে স্ট্রিং অ্যাড হয়, স্ট্রিং টু ইন্টিজার অ্যাড হওয়ার কথা না। আহ এটা তো ওই সমস্যা হয় নাই। আর কেউ? আচ্ছা দেখেন, উনি এখানে কি সমস্যাটা হয়েছে। স্যার ওখানে উনি ইয়ে দেয়নি, প্যারামিটার দেয় না স্যার। প্রিন্ট ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ইয়ে দেয় নাই, এ পে বি বা এই ধরনের কিছু দেয় নাই। এখানে কি বলতেছে দেখেন, অ্যাড টু নাম্বার টেক্স জিরো পজিশনাল আর্গুমেন্টস, মানে কি এখানে কোনো পজিশনাল আর্গুমেন্ট সে নেয় নাই, বাট আপনি পাস করেছেন দুইটা। তার মানে কি আমার ডিফাইন করা এবং কল করার মধ্যে সমস্যা আছে। আমি এগুলোতে আসবো, কিভাবে এগুলো স্যার প্রিভেন্ট বুঝতে করা পারছি। যায়, বাট এটা একটা মিস্টেক, এটা বিগিনার লেভেলে হতে পারে, সমস্যা নেই। এটাই লার্নিং, হ্যাঁ, এভাবেই শিখতে হবে। সবাই করেন, হ্যাঁ, সবাই করেন, ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে, অনেকেই করেছেন, সবারই হয়েছে দেখতেছি। তো ধন্যবাদ সবাইকে। তাহলে ফাংশনের সাথে আপনাদের একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল খুব সহজেই। তো এখন আমরা আস্তে আস্তে ফাংশনের ইনডেপথে যাব। দেখেন, আমরা এখানে ফাংশন একটা খুব সহজেই লিখেছি যে ফাংশন কি করে, দুইটা জিনিস যোগ করে রিটার্ন করে, তাই তো? তো এটার সিগনিফিকেন্স কি অ্যাকচুয়ালি? তো আমরা এই জিনিসটা অ্যাড টুর ভিতরে না দিয়ে আমরা প্রিন্টের ভিতর সরাসরি দিলেও এই কাজটা করে দিত, তাহলে আমরা নিজেরা কেন শিখতেছি, তাই তো? তো এইটা এখন হয়তোবা মনে হতে পারে এরকম, বাট যখন আমরা আমাদের কনসেপ্ট গ্রো করবে, আস্তে আস্তে আরো কিছু জিনিস জানবো, তখন এই জিনিসটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের ফাংশন নিজেদের কেন লিখতে হয়। মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু শিখবেন, তখন তো অবশ্যই তার একটা জিজ্ঞাসা থাকবে যে আমার এটা কেন শিখতেছে। তো যখন আমরা আমাদের বিভিন্ন ধরনের কোডিং করব, যে মডেলগুলো আমরা দাঁড় করাবো, তখন দেখবেন যে আপনার স্পেসিফিক একটা টাস্ক বারবার করতে হচ্ছে। ওই টাস্কটা আপনি একবার লিখলেই হতো, কিন্তু বারবার লেখা লাগতেছে। তখন আপনি কি করবেন? একটা ফাংশন লিখে সেই ফাংশনটাকে এক জায়গায় রাখবেন, তারপর জাস্ট ওই ফাংশনটাকে কল করবেন। ইভেন এমনও হতে পারে আপনি এমন একটা ফাংশন সুন্দরভাবে ডিফাইন করছেন, রিসার্চ করে বের করছেন, যে ফাংশনটা ধরেন খুব ভালো আউটপুট দেয় একটা মেশিন লার্নিং মডেলের উপর, সেটা আপনি প্যাকেজ আকারে ছেড়ে দিচ্ছেন বাজারে। সেই ফাংশনটা কি করবে? আরো যারা ডেভেলপার আছে তারা জাস্ট কল করে লিখতে পারবে। তো এরকম অনেক ধরনের ফাংশন আছে যেগুলো আমরা কি করি, জাস্ট ইম্পোর্ট করে আরেকজনের বানানো ফাংশন আমরা নিজেরা ব্যবহার করি। তো এই জিনিসটার মানে দেয় শুধুমাত্র ফাংশনই, আর আদারওয়াইজ আমাদের কি এটা সম্ভব হয় না। তো এখন আমি একটা কথা বলেছিলাম যে যদি 10 থাকে, এভাবে কেউ ট্রাই করেন নাই দেখছি, দুই একজন করছেন ইন্টিজার দিয়ে করছেন, বাট আমার কথা ছিল এরকম যে এটাকে যদি আমি ইন্টিজার করি তাও কিন্তু ইন্টিজার হবে না, 10 কখনো ইন্টিজারে যাবে না, আনলেস যদি এটাতে সংখ্যায় 10 লেখা না থাকতো। এটা যদি আমরা রান করাই, দেখেন এরর দিবে। তো এখানে কি বলতেছে, ক্যান অনলি কনক্যাটেনেট নট ইন্টিজার টু স্ট্রিং, মানে আমাদের হচ্ছে ইন্টিজারের সাথে স্ট্রিং কখনোই কি হবে না, কনক্যাটেনেট করা যাবে না, এই জিনিসটা সে বলতেছে। তো এইটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? এইটা কাজ হচ্ছে যে ফাংশন ডিফাইন করবে সে। আমি তো বলেইছি যে ফাংশন হচ্ছে যারা একটু অ্যাডভান্স হয় তারাই এই ফাংশনটা লেখে। তো আপনি যেহেতু অ্যাডভান্স, আপনি হচ্ছে এই ফাংশনটা লিখবেন, তো আপনার জুনিয়র এই ফাংশনটা ব্যবহার করবে। তো সে তো উল্টাপাল্টা এখানে কি দিতে পারে, কিছু একটা ভ্যালু দিতেই পারে। তো আপনার অ্যাজ এ সিনিয়র আপনাকে কি করতে হবে, এইটাকে ভ্যালিডেট করতে হবে যে আমার এই ফাংশনটার কতগুলা ওয়েতে কেউ চাইলে মিস ইউজ করতে পারে বা আমার প্রোগ্রামটা ক্রাশ করাই ফেলতে পারে। তো আপনার যদি এই যে এরকম একটা ফাংশন থাকে যেটাতে প্রপার ভ্যালিডেট করা নাই, তখন আমি একটা উল্টাপাল্টা ইনপুট দিলাম, তখন আপনার ওভারঅল প্রোগ্রামটা ক্রাশ হয়ে গেল বা মানে কাজ করা বন্ধ করে দিল। তো এই জিনিসটার জন্য আপনাদেরকে আপনাদের ভিতরে সব এই আছে, কি বলে এটা, মানে সব ধরনের লজিকই দেয়া আছে, জাস্ট এটা একটু চিন্তা করতে হবে আর কি। যেমন আমরা দেখেন, আমি যেটা লিখতেছি এটা আপনারা সবাই জানেন। আমরা কি লিখবো? টাইপ এ ইকুয়াল ইকুয়াল int and টাইপ বি ইকুয়াল ইকুয়াল int। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে দেখেন, আমরা যদি এটাকে এ করে দেই, তো এখন আমরা যদি এই ফাংশনটা এখন রান করাই এটার পরে, দেখেন এখানে দেখেন এইটা সে সিম্পলি কি করছে, ইগনোর করে দিছে, এটাতে কাজই করে নাই, বাট পরেরটা সে কাজ করছে। বোঝা গেল? তার মানে এই জিনিসটা ও এখানে চেক করে দেখছে যে তুমি টাইপ ইন্টিজার পাও নাই, যেহেতু আমি ফাংশনের মধ্যে বলে দিছি যে তাকে কি হবে, ইন্টিজার ভ্যালু হবে। এখন যদি কেউ এটা ফ্লোটিং ভ্যালু দেয় তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন ফ্লোটিং ভ্যালু দিলাম, এই যে এক দুইটা ফাংশন একটাও কোনো কাজ করে নাই। তার মানে এখানে প্রপারলি আপনি চাইলে এখানে কি করতে পারেন, একটা এলস ক্লজ লাগাই দিতে পারেন যে প্রিন্ট
যে ধরেন লিখলাম ভাই ভালো করে ডগটা দেখো, এরকম একটা মেসেজ দিলেন আর কি আপনার জুনিয়রের জন্য। ঠিক আছে, তো এখন যদি আমরা এইটা দুইটা রান করাই, তো এটা কি হবে, এটাকে রান করাতে হবে। তো দেখেন, দুইবার রেজাল্ট দিয়েছে কি যে ভালো করে ডগটা দেখো। এখন আমি যদি এখানে ভ্যালিড দেই, তাহলে একটা কাজ করবে আর একটা কাজ করবে না। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনাদের যে এর আগে 10টা ক্লাস হয়েছে, এই যে এই জিনিসগুলো ওই 10টা ক্লাস থেকে আসবে। এই যে ইফ এলস ফর লুপ চালানো, তারপর বিভিন্ন ডেটা টাইপ ইয়ে করা, এই যে ফরম্যাটিং, এই জিনিসগুলো আপনাদের বেসিক থেকে আসবে। এই জিনিসগুলো আসলে এখন দেখানোর বা শেখানোর কিছু নাই। আপনাদের মেইন কাজ যেটা ছিল যে ফাংশন ডিফাইন কিভাবে করে এবং ফাংশনের কনসেপ্টটা জানা। এই জন্য আমি বলেছিলাম যে এটা একটু চেষ্টা করেন, ঠিক আছে। এটাকে বিভিন্নভাবে আমি চাইলে কি করতে পারি, প্রিভেন্ট করতে পারি, যে আমার ফাংশনকে কিভাবে আমি এই যে ডেটা যেগুলো আসবে সেগুলো ভ্যালিডেট করা যাবে। ঠিক আছে, এটা আপাতত মাথা ঘামানোর কিছু নাই, এটা আপনাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে এটা বিল্ড আপ হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে এই যে আমি বলেছিলাম যে এইটাকে অনেকে কি বলে, প্যারামিটার বলে অথবা আর্গুমেন্ট বলে। তো আপনাদের মনে কি হয় বা আপনারা কি কি হিসেবে, আচ্ছা যাই হোক, এটা প্যারামিটার না আর্গুমেন্ট, কেউ একজন বলেন তো, যেটা আপনার মানে মন কি বলতেছে যে এটা আসলে কি বললে ভালো হয়। প্যারামিটার। প্যারামিটার, আচ্ছা আর্গুমেন্ট। তো এটা আমি এর আগে আপনাদেরকে তো আগেই বলছি, বাট এর আগের ক্লাস একটা ইয়েতে নিছিলাম, আমি ভোট নিছিলাম যে আপনারা বলেন যে এটার নাম কি। দুটো অপশন দিছিলাম, কেউ বলছে প্যারামিটার, কেউ বলছে আর্গুমেন্ট। তো এটা আসলে অনেকেরই একটা মিস্টেক হয় আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আসলে অনেকে ধরেন হয়তো বা ইয়ে মনে করতে পারেন যে এটা আসলে সিলি মিস্টেক, আপনার ভুল হতেই পারে যে এটা প্যারামিটার না আর্গুমেন্ট। এটা আপনি আপনি আসলে মনে করতে হবে যে এইটার মাধ্যমে কি হয়, আমার একটা ভ্যালু ইনপুট নেই। তো এইটাকে চেনার একটা উপায় মানে সঠিক যেটা আর কি, আমরা যখন কোন একটা ফাংশন ডিফাইন করি তখন যে নামটা দিই তখন সেটা হয়ে যায় প্যারামিটার। আর যখন আমরা ফাংশনটা কল করি, যখন যে ভ্যালুটা দেই তখন সেই ভ্যালুটার নাম হয়ে যায় আর্গুমেন্ট। তার মানে এটা প্যারামিটার, এটাকে হোল্ড করে এই আর্গুমেন্ট, মানে কল করার সময় যে ভ্যালুটা দিব সেটাকে বলে আর্গুমেন্ট। তার মানে এই 25 হচ্ছে আর্গুমেন্ট, আর হচ্ছে প্যারামিটার হচ্ছে এ। বোঝা গেল এবার? মানে এইটুকু, মানে অনেক সময় ধরেন ভাইভাতে বা বিভিন্ন সময় এই জিনিসটা নিয়ে কনফিউশন তৈরি করতে পারে যে আচ্ছা এখানে প্যারামিটার কোনটা, আর্গুমেন্ট কোনটা। তো এইটা হচ্ছে তার সঠিক আনসার, যে আমরা যখন ফাংশন কল করার সময় ভ্যালু প্রোভাইড করি সেটা হচ্ছে তার আর্গুমেন্ট, আর যখন ফাংশন ডিফাইন করি তখন যে ভেরিয়েবল বা কিওয়ার্ড লিখি সেটাকে বলি হচ্ছে আমরা প্যারামিটার। বোঝা গেল? তো এখন আমাদের হচ্ছে যে বেসিক একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করছি। তো আমরা হচ্ছে এর আগে দেখেছিলাম যে কিছু ফাংশন রিটার্ন করে, কিছু ফাংশন রিটার্ন করে না। কিছু ফাংশন ইন প্লেস কাজ করে, ইন প্লেস কিছু ফাংশন মানে সেপারেটলি নতুন একটা কিছু ক্রিয়েট করে। তো এগুলো আমরা মানে তখন বলছিলাম যে এগুলো আমরা পরে ব্যাখ্যা করব বা পরে জানতে পারবো। তো দেখেন এখন সেগুলো কথার আপনারা একটা একটা করে আনসার পাবেন। এখন এই যে এই ফাংশনটা, এই যেটা আমরা কি করছি এখন ডিক্লেয়ার করছি, এটা লেটস আমি একটু সিম্পলিসিটি রাখি, এটা এগুলো কেটে দিই। এগুলো আপাতত আমার এখন হেডেক না, আমার মেইন কনসেপ্ট হলো ফাংশনটা বোঝা। তো আমাদের এটা একটা সিম্পল ফাংশন যে কি করে, দুইটা ভ্যালুকে অ্যাড করে। তো দুইটা ভ্যালু যদি অ্যাড হয় তাহলে দেখেন আমরা কি করলাম, এবার প্রিন্ট করলাম, প্রিন্ট অ্যাড 2। ঠিক আছে, এখানে দিলাম 10, দিলাম 20। দেখেন আমাদের প্রিন্ট হয়েছে কত, 30, এবং সাথে সাথে আরেকটা জিনিস প্রিন্ট হয়েছে যেটাকে বলতেছে নাম। তো ফাংশন কিছু না কিছু রিটার্ন করে, সব সময় কিছু না কিছু রিটার্ন করে। যদি আমরা স্পেসিফিক্যালি যদি ফাংশনে বলে না দিই যে তুমি কি করো, কিছু রিটার্ন করো,
যদি আমরা এটা বলে না দেই ততক্ষণ পর্যন্ত সে কি করবে, নান টাইপ একটা রিটার্ন করবে, ডিফল্ট মানে নান টাইপ। এটা একটা স্পেশাল ডেটা টাইপ পাইথনে যেটাকে বলে নান টাইপ। তার মানে এখানে মিনিং মানে হচ্ছে এখানে কিছুই নাই, নান বলতে কিছুই নাই ওখানে, মানে আনডিটারমাইন্ড মানে কি বলে এটাকে, তো এটাই যে আনডিফাইন্ড, আসলে অ্যাকচুয়ালি ওখানে কিছুই নেই। তো পাইথনকে আমি যদি বলি যে তুমি রিটার্ন করো তখনই সে রিটার্ন করবে, আদারওয়াইজ সে নান টাইপ রিটার্ন করবে এই ফাংশন গুলা। যেমন আপনাদেরকে একটা বিল্ট ইন ফাংশন দেখানো হয়েছিল, দেখেন লেটস সে মাই লিস্ট 1, 2, 3। এখন আমরা কি জানি, মাই লিস্ট ডট অ্যাপেন্ড। এই অ্যাপেন্ডের কাজ কি বলেন তো? যুক্ত করা কি যুক্ত করবে? লিস্টের যেগুলো আছে কোথায় সাথে যুক্ত করবে? লিস্টে লিস্টের কোথায়? তিনের পরে 5 আর সবার দুইটা সাথে লিস্টকে শেষে যুক্ত করবে। নো নো নো, একটা লিস্টের তিনের মধ্যে পরে একদম 5 লাস্টে একটা ভ্যালু যুক্ত যুক্ত করবে। করবে, 1 2 3 পরে একটা 5 আসবে। সাগর পালের কথা শেষে যুক্ত করবে, কিন্তু কথাটা এভাবে বলতে হবে, এই যে লিস্টের ভ্যালুটা তারা অ্যাড করবে। অ্যাপেন্ড মেথডটা লিস্টের শেষে আমার এই যে ভ্যালুটা দিব সেটা লিস্টের শেষে অ্যাড করবে, এর কাজ হলো এটা। তো এখন আমরা যদি এটা রান করি, রান করলাম, এখন মাই লিস্টটা দেখি, তো দেখেন এখানে রান হয়েছে। তো এই যে এই মেথড, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু মানে আপনাদেরকে বারবার আমি বলেছিলাম যে কখনো আমি মেথড বলতেছি কখনো ফাংশন বলতেছি, তাই না? যেমন এই যে হ্যালো ফাঙ্ক, এটা একটা ফাংশন, বাট এটাকে বলতেছি মেথড। এইটা আমি ব্যাখ্যা করবো একটু পরে, এটা একটু মনে করা দিন, যদি আমি ব্যাখ্যা না করি ভুলে যদি যাই মনে করে দিন। তো এটা হচ্ছে মেথড। দেখেন এই মেথডটা কি করলো, এখানে পাস অ্যাড করে দিল, তাই তো? এখন হচ্ছে আমি যদি এই কাজটাকে এভাবে করতাম, দেখেন এটা এটা নিলাম, এটা কপি করলাম। এখন এই যে মাইলিস্ট ডট অ্যাপের আমি কি করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা ঘটতেছে। তো আমরা এখন এটাকে রান করাই, দেখেন এটা কি প্রিন্ট করলো, নান টাইপ। তার মানে এই অ্যাপেন্ড ফাংশনটা এমন ভাবে ইয়ে করা হয়েছে, ডিফাইন করা হয়েছে এই মেথডটা, যেখানে কোনো রিটার্ন টাইপ নাই। সে শুধু কি করে, এই মাই লিস্টকে ইন প্লেসে চেঞ্জ করে তার শেষে একটা পাস বা যে কোনো একটা ভ্যালু আপডেট করে দেয়, অ্যাড করে দেয়। তো এটাই হচ্ছে এই অ্যাপেন্ড মেথডের কাজ। তো এখন আমরা দেখব যে আমাদের ফাংশনগুলো কি করবে, স্পেসিফিক ভ্যালু রিটার্ন করবে। লেটস সে ধরেন হচ্ছে এখন আমরা হচ্ছে আমাদের এই ফাংশনটা নিলাম, এখন এইটাকে আমরা কি করব, সিম্পলি ধরেন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি একটু ভালো করে লিখবো, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, হ্যাঁ, দেন হচ্ছে রিটার্ন সি। এখন যদি আমরা এই জিনিসটা রান করার পরে এখন অ্যাড টু লিখি, লেখার পরে 10,20 দিই, এখন দেখেন এখানে 30 চলে এসেছে। বাট এটা কিন্তু মানে এই অ্যাড টু মানে দেখেন এর সেল নাম্বার সেম সেল, তার মানে আমরা কি জেনেছিলাম যে এই সেল নাম্বার মানে এটা অ্যাকচুয়াল কি কোনো আউটপুট না। তো হচ্ছে দেখেন এই যে এখানে আমাদের প্রিন্ট হচ্ছিল, এখানে অ্যাকচুয়াল আউটপুট আকারে আসতেছিল। তো এখন এই জিনিসটা কি করছে, রিটার্ন করে দিছে, এটা হলো রিটার্ন ভ্যালু, এটা হলো রিটার্ন ভ্যালু, আর এটা হচ্ছে প্রিন্টেড ভ্যালু। তো এই যে এখন এটা কি করলো, রিটার্ন করলো। এখন এই জিনিসটা যদি আমরা প্রিন্টের ভিতরে দিতাম, প্রিন্ট, এবার দেখেন এখানকে প্রিন্ট দেওয়ার কারণে আমাদের কি হয়েছিল, 30 এসেছিল এবং নান এসেছিল। এবার আমরা দেখি কি আসে, এবার দেখেন শুধু 30 আসছে। তার মানে এই যে আমরা এখন স্পেসিফিক্যালি এখানে বলি নাই, বাট এখানে কি করেছি, বলেছি যে তুমি কি করো, আমাদেরকে এই ভ্যালুটা রিটার্ন করো। আপনি চাইলে এইখানে এইটা না লিখে এটাকে আমি কমেন্ট আউট করে দেই, আপনি সরাসরি এখানেও এ প্লাস বি লিখতে পারেন। তো এখানে লিখলেও এটা সেম ভাবেই কাজ করবে। আমরা যদি এটা রান করাই, দেখেন এটা কি করলো, আমাকে একটা সামেশন, দুইটা ভ্যালুর সামেশন রিটার্ন করে দিল। তার মানে রিটার্ন একটা কিওয়ার্ড, যেটা কি করে আমার ফাংশনের একটা স্পেসিফিক
আমার যে প্রয়োজন সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করে দেয়, সেটাকে আবার হোল্ড করতে হয়। যে মনে রাখবেন যে রিটার্ন যখন করবে সেই ভ্যালুটাকে অবশ্যই হোল্ড করতে হবে। আপনি যদি এখানে যদি হোল্ড না করেন পরবর্তীতে কি করতে পারবেন না, এইটাকে আর ইউজ করতে পারবেন না। তো আমরা যদি এখানে হোল্ড করি, এখন যদি আমরা দেখি অ্যাড, দেখবেন যে এই যে অ্যাড এর মধ্যে এই 30 এখন হোল্ড হয়ে আছে অ্যাজ এ ভেরিয়েবল অ্যাড, ঠিক আছে। তো এই জিনিসটা একটু কেয়ারফুলি চিন্তা করেন যে রিটার্ন আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করে। আরেকটা এখানে কনসেপ্ট আছে যে রিটার্নের পরে আপনি যাই লেখেন না কেন সেগুলা কাজ করবে না। মানে রিটার্ন মানেই পাইথন মনে করে যে রিটার্ন আমি স্টেটমেন্ট পেয়েছি, এরপরে যা স্টেটমেন্ট আছে ওগুলো আমার কাছে কিছুই না। আমরা যদি এটা রান করাই, এইটা যদি দেই, দেখবেন যে এখানে এই যে প্রিন্ট নাথিং আসে নাই। অথবা আমি যদি রিটার্নের আগে যদি এটা দিতাম, এখন যদি আমি এটা রান করাইতাম, দেখেন এখন কিন্তু কি হয়েছে, নাথিংটা প্রিন্ট হয়েছে। কিন্তু নাথিংটা প্রিন্ট হয়েছে ভালো কথা, যেহেতু এই স্টেটমেন্ট কাজ করেছে, বাট এই অ্যাড কে নাথিং কিন্তু আবার কি করতে পারবে না, কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আমার ভ্যালুটা রিটার্ন করছে কত, এইটা। তো এই অ্যাড এর মধ্যে খালি শুধু এই একটা ভ্যালুই চলে যাবে। দেখেন আমরা অ্যাডকে দিই, অ্যাডে শুধু 30। তার মানে বোঝা গেল যে আমরা রিটার্নের পরে কোনো কিছু লিখলে সেটা আসলে লেখা না লেখা সেম, এখানে এরপরে আর কোনো প্রোগ্রাম কাজ করবে না, এগুলোকে সে অটোমেটিক্যালি ইগনোর করবে। এই রিটার্ন হচ্ছে একটা ফাংশনের লাস্ট স্টেটমেন্ট। এই লাস্ট স্টেটমেন্টেই সে কি করবে, একটা স্পেসিফিক ভ্যালু হোয়াট উই ওয়ান্ট, সেই ভ্যালুটাই আমাদের ফাংশনটা রিটার্ন করে দিবে। বোঝা গেল? কোনো কোশ্চেন বা কিছু আছে এই পর্যন্ত ফাংশন নিয়ে যত কথা বলছি? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আপনারা কি করবেন, এবার তিনটা তিনটা নাম্বার যোগ করবেন এবং সেই তিনটা নাম্বারকে অবশ্যই ইন্টিজার হতে হবে, সেরকম একটা কন্ডিশন দিয়ে যোগ করবেন, ঠিক আছে। যে তিনটা নাম্বার দিব এরকম এ বি সি, সেই তিনটা নাম্বার যোগ করে রিটার্ন করে দিব। রিটার্ন ছাড়া একবার করে দেখবেন, রিটার্ন সহ একবার করে দেখবেন, এই কাজটা একটু করেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা বলতে পারেন, ঠিক আছে। স্যার আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি, একটু দেখতেন যদি স্যার। কত মিনিটে? স্যার ইফতি নাম স্যার, আচ্ছা, লাস্টেরটাই আমার। স্যার এই জায়গায় স্যার দুই জায়গায় ইনভ্যালিড কেন দেখা গেল স্যার? একটা তো স্যার 70 দেখার কথা ছিল। আপনি যে টাইপটা যখন দিয়েছেন তখন দেখেন এখানে কি দিয়েছেন, ইন্টিজার, বাট আইএনটি ওইটা একটা কিওয়ার্ড। আপনি এই যে এই স্ট্রিংটা দেওয়ার কারণে ও এখানে আসলে এটাতেও ফলস পাচ্ছে, এটাতেও ফলস পাচ্ছে, বুঝছেন। মানে ঘটনা ঘটতেছে সবসময় এইটাই আর কি, মানে এটা সব সময় কি হচ্ছে, ফলস হচ্ছে, এটা কখনো সত্য হওয়ার সুযোগই পাচ্ছে না। বোঝা গেছে? কারণ এই টাইপ নাই আসলে। আপনি টাইপ প্রিন্ট করেন, এই যে এইগুলো বাদ দিয়ে বাইরে প্রোগ্রামের বাইরে এসে এভাবে আমি আপনাকে দেখাই যে a ইজ ইকুয়াল টু 10। এখন যদি আমরা প্রিন্ট করি টাইপ অফ a, এখন দেখেন এই যে ক্লাস ইন্ট, এই ইন্টটা হচ্ছে এই যে এই ইন্ট, ঠিক আছে, এই যে এই ইন্ট, ঠিক আছে, ইন্ট। প্রিন্ট না করে এটা প্রিন্ট করার কারণে ক্লাস আসছে, তো এভাবে যদি দেন দেখেন শুধু ইন্ট আসবে, এই যে ইন্ট, এই ইন্ট মানে এই ইন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। প্রোগ্রামিং এ ইন্ট, ফ্লোট, এইভাবে str, dict, লিস্ট, টাপল, এইভাবে, ঠিক আছে। যদি এইটাকে যদি আমরা ইনসাইড কোনো এর ভিতরে দিয়ে দিই তাহলেই সেটা হয়ে যাবে স্ট্রিং। আপনাদেরকে বলা হয়েছিল যে স্ট্রিং তো স্ট্রিং এর স্পেসিফিক কোনো মিনিং নাই, স্ট্রিং তো স্ট্রিং, এটা আর কোথাও কাজ করবে না। বোঝা গেছে কি মিস্টেকটা হয়েছে? জি স্যার। ঠিক আছে, করেন যেটা বলছি সেটা করেন।
স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি আমরা ফাংশনে রিটার্ন না করি, আমি ওই যে রিটার্নের ব্যাপারটা বুঝতে পারি না, রিটার্ন না করি তাহলে আমাদের প্রবলেম কোন জায়গায় হবে? আমাদের প্রবলেম নাই, মানে একটা কথা আর কি, প্রবলেম নাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে ফাংশনটা কি পারপাসে ইউজ করব সেইটার উপর বেস করে আমরা কখন রিটার্ন করব কখন রিটার্ন করব না এটা নির্ভর করবে। প্রবলেমের দিক দিয়ে চিন্তা করলে এখানে কোনো প্রবলেম নাই। একটা ফাংশন কোনো কিছু রিটার্ন নাই করতে পারে, যদি রিটার্ন না করে তখন সে বাই ডিফল্ট নান দিবে, বুঝতে পারছেন? বাট আমার যদি প্রয়োজন হয় যে আমি শুধু ভ্যালুই পেতে চাই বা এই ভ্যালুটাকে স্টোর করতে চাই, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন করতে হবে, আদারওয়াইজ আপনি ওই ভ্যালুটাকে রিটার্ন হিসেবে পাবেন না, পাবেন কি নান ভ্যালু। বুঝতে পারছেন? যেমন এর আগে আমরা করেছিলাম, এই যে এই ভ্যালুটাকে এইটাকে যদি আমরা স্টোর করতাম, এই যে এই ফাংশনটাকে আমরা স্টোর করতাম, লেটস সে আমি এখানে একটা সেল নিই, এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে নিচে এটা উপরে, আচ্ছা আচ্ছা এই যে এইটা এটা আমরা স্টোর করলাম, লেটস সে অ্যাড নামে একটা নিয়ে আমরা এখন অ্যাড টু করলাম, অ্যাড টু, এটা রান করালাম, এটা রান করালাম। এখন দেখেন এখানে প্রিন্ট হয়েছে, এটা প্রিন্ট হয়েছে, আমাদের মধ্যে প্রিন্ট ছিল, এখন আমরা এই অ্যাড এর ভিতর কি আছে এটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা যদি এই অ্যাড এর ভিতর দেখতে চাই, এটা যদি রান করাই প্রিন্ট দিতে হবে, প্রিন্ট অ্যাড। দেখেন নান টাইপ প্রিন্ট করেছে, তার মানে এই অ্যাড এর ভিতরে আসলে অ্যাকচুয়ালি কিছু নাই, যেটার ব্যাখ্যাটাই যে এখানেও দিয়েছিলাম আমি। বোঝা গেল? অ্যাকচুয়ালি মানে প্রবলেম নাই, বাট রিটার্ন আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করে, আদারওয়াইজ ফাংশন আমাদের স্পেসিফিক টাস্ক করে দিবে, বাট রিটার্ন ব্যবহার না করলে সে নান বাই ডিফল্ট আমাদেরকে রিটার্ন করে দিবে। বোঝা গেছে? জি স্যার। হুম। আচ্ছা এই ফাংশনটা করতে পারছেন? দেখেন তো পারা যায় কিনা। দিছিলাম এটা। অনেকেই দুই করছে দেখছি একদম। এখন এই এই জিনিসগুলো আপনাদেরকে ফাংশন দিয়ে, আমরা তো এগুলা সেম কাজগুলো করছিলাম ইয়ে দিয়ে, কি যেন বলে, মানে ফাংশন ছাড়া, এখন এগুলো ফাংশন করে দিয়ে করার চেষ্টা করতে হবে। এটা যদি আমরা করি, ডিফাইন করলাম লেটস সে ইজ ইভেন দিলাম, দেওয়ার পরে ধরেন হচ্ছে এর ভিতরে একটা ভ্যালু দিব এ, দেন হচ্ছে লেটস সে রিটার্ন, এখানে আপনি চাইলে এখানে রিটার্ন করতে পারেন, আদারওয়াইজ রিটার্ন করতে না, কারণ যেহেতু ইজ ইভেন দিছি, আমরা জানি ইজ দিয়ে শুরু করা ফাংশন গুলা মানে সবসময় কি করে, প্রায় সময়ই হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। তাহলে আমরা কি করব, ইফ এ মড টু ইকুয়াল ইকুয়াল কত 0, ঠিক আছে, রিটার্ন ট্রু, এলস। দেখেন আগের সবকিছু আপনাদের কাজে লাগতেছে, আগে যা যা শিখছেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং সব এখানে কাজে লাগবে। তাহলে এই যে আমি একটা নিলাম, এই জিনিসটাকে সে ইভেন অর হোয়াট সে বের করে দিবে। আপনি চাইলে এখানে একটা টাইপ চেক করে দেখতে পারেন, ইফ টাইপ অফ এ ইকুয়াল ইকুয়াল ইন্ট, তাহলে কি হবে, সে একটা দিবে, এলস দিয়ে আপনি করতে পারেন। বাট এখানে মনে রাখবেন ইন্ডেন্ট করে দিতে হবে, এটা এটা ইন্ডেন্ট না করলে কাজ করবে না। এই যে ইন্ডেন্ট করে দিলাম, এখন কাজ করবে। আপনি চাইলে এলস দিতেও পারেন, নাও দিতে পারেন। তো একটা এলস দিলাম, ধরেন একটা মেসেজ দিল, ধরেন একটা ফানি মেসেজ দিলেন যে পাগল নাকি, ইজ অর ইভেন্ট চেক করতে চাচ্ছে, সে দিতেছে স্ট্রিং, ঠিক আছে দিলাম। তো এটা কি হলো, আমাদের একটা ফাংশন ডিক্লারেশন হয়ে গেল। এখন আমরা কি করব, ইজ অর ইভেন্ট যেহেতু রিটার্ন করতেছে, তাহলে আপনি চাইলে কি করতে পারেন, একেবারে প্রিন্ট করে দেখতে পারেন, প্রিন্ট
is even, let's say 25 15, ঠিক আছে, এটা দিলাম, তাহলে কি ফলস। ঠিক আছে, এখন এখানে যদি কেউ স্ট্রিং বা অন্য কিছু দেয়, এ বি এইভাবে যদি দেয়, তাহলে দেখেন কি করবে। এই যে এক্ষেত্রে এক্ষেত্রে দেখেন, এই যে এই ক্ষেত্রে আমাকে নান প্রিন্ট করে দিয়েছে, কারণ কি আমার ফাংশনটা এই ব্লকে যায় নাই, এসেছে এখানে, এটাতে কাজ করছে। আচ্ছা, এইটা একটা দেখার একটা নাইস একটা ওয়ে আছে যে ফাংশন কিভাবে কাজ করে, আপনাদের একটু দেখাই। এটা আপনারা যে কোনো কোড এখানে করতে পারবেন। এখন এই যে আমাদের এই ফাংশনটা আমরা নিলাম, নেয়ার পরে আমরা এই যে এইটা একবার নিব। প্রথমে আমরা হচ্ছে রেগুলারটা দেখব, পরে দেখব হচ্ছে এটা। দেখেন আমরা যদি এখানে ভিজুয়ালাইজ এক্সিকিউশন দেই, দেখেন আমাদের এখানে মানে এখন এই যে এই রেড লাইন দ্বারা বোঝাচ্ছে নেক্সট লাইন টু এক্সিকিউট, আর এটা হচ্ছে জাস্ট এক্সিকিউটেড, মানে যেটা এক্সিকিউট হবে, এখনো কোনো জাস্ট এক্সিকিউটেড নাই। তো ফাংশন মেমোরিতে কিভাবে স্টোর হয়, মেমোরি আমাদের, আমরা মেমোরি জানি, মেমোরি বিশাল ব্লক, বিশাল একটা ব্লক থাকে, ধরেন এটা একটা ব্লক। তো ফাংশন কি করে, এই ব্লকের ভিতর ছোট 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 কি করে একটা একটা রুম হিসেবে কাজ করে। ঠিক আছে, ছোট ছোট রুমের ভিতরে সে নিজের একটা এনভায়রনমেন্ট তৈরি করে। সেই যতক্ষণ পর্যন্ত তার এক্সিকিউশনটা চলে, যতক্ষণ পর্যন্ত তার কাজটা চলে, ততক্ষণ সেই রুমের জায়গা ব্যবহার করে। যখন তার কাজ শেষ হয়ে যায়, তখন সে তার স্পেসটা মূল রুমকে আবার ছেড়ে দেয়, তখন এগুলা নাই হয়ে যায়। দেখেন এইটাতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা নেক্সট দিই, নেক্সট দিলাম। এখন দেখেন এই যে 1 নাম্বার থেকে জাম্প করে 7-10-এ চলে গেছে, কারণ কি পাইথন এই যে ডেপ কিওয়ার্ডটা দেখছে, দেখে বলছে যে এটা ফাংশন। আচ্ছা, এই ফাংশন লিখছো, আচ্ছা ভালো কথা, ফাংশনটা রেখে দাও, আমার এখন এটা নিয়ে কাজ নাই। বাট তখনই কাজ হবে যখন আমাকে কেউ কল করবে। তো এই দেখেন ইজ ইভেনকে কল করা হয়েছে 10 নম্বরে, সে 10 নম্বরে এসে এখন এই যে এর কাছে যাবে। এখন এর কাছে গেলে একে তো একটা পার্সোনাল রুম দিতে হবে, আমার এই ওভারঅল রুম ধরেন এইটা, এই রুমের ভিতরে আরেকটা রুম দিবে, ছোট একটা রুম। এই দেখেন এই যে এটা আলাদা, তাই মেমোরির মধ্যে আলাদা একটা কনটেক্সট। এটা হচ্ছে গ্লোবাল ফ্রেম, দেখেন লেখা আছে গ্লোবাল ফ্রেম, বাট এটা গ্লোবাল ফ্রেম না, এটা গ্লোবালের মধ্যে একটা ছোট্ট একটা স্পেস, যেখানে আমাদের এর মান কত আমরা এই যে প্যারামিটার হিসেবে দিয়েছি এ, সেটাতে আর্গুমেন্ট হিসেবে কল করেছি 15, সেইখানে দেখাচ্ছে যে এ ইজ ইকুয়াল টু 15। তো দিলাম, দেওয়ার পরে নেক্সট দিই। তো এখানে আসলো টাইপ চেক করলো, এবং টাইপ চেক করবে, করে টাইপ চেক করে ট্রু পেয়েছে, তো সে এখন আবার এখানে আসবে, এটা চেক করে সে এখানে পাইলো কি ফলস, তার মানে এখানে না গিয়ে এলস ক্লসে যাবে, এলস ক্লসে গিয়ে যে 6 নম্বরে গিয়েছে, এখান থেকে সে রিটার্ন করে দিবে। এই যে দেখেন রিটার্ন, রিটার্ন ভ্যালু কতগুলো ফলস, তার মানে তার কাজ শেষ, এখানে এখানে কাজ শেষ। এখন এখানে কাজ শেষ, তার মানে সে এখানে আর যাবে না, আমরা যে এগুলো আলোচনার সময় দেখছিলাম, তার মানে সে ফাইনালি এখানে চলে আসবে। দেখেন নেক্সট করলাম, এই যে ফাইনালি এখানে চলে আসলো, এইটাকে সে এক্সিকিউট করে এই যে ইজ ইভেন এই ফাংশনটা ফিনিশ করে দিল। বোঝা গেল? তো এই জিনিসটা যখন আমরা কি করতেছি, কোন একটা রিটার্ন করতেছি, তখন কি করতেছে, একটা স্পেসিফিক ভ্যালুই রিটার্ন করতেছে, এবং এই যে ফাইনালি প্রিন্ট করে দিয়েছে এখানে। কিন্তু
আমার এই যে এর ভেতরে যে 15 ছিল, এ ছিল, সেগুলা কিন্তু নাই। কেন নাই? এই যে এখানকার এই কনটেক্সটটাও নাই হয়ে গেছে। কারণ আমরা কি বলছি যে ফাংশনের লাইফ সাইকেল ততক্ষণ পর্যন্তই যতক্ষণ এটাকে একবার কল করা হয়। কল করে এটার কাজ যদি শেষ হয়ে যায় তখন তার ভেতরে যা কিছু থাকে, যত ভেরিয়েবল থাক, যত অপারেশনস থাক, সে তার কনটেক্সট থেকে মুছে ফেলে। তো এইটাই হলো এর ঘটনা। এখন যদি আমরা এই যে এই পরের কোডটাকে কি করি, রান করি, তখন দেখতে পারবেন কেন নান টাইপ রিটার্ন করতেছে। এখন এটাতে তো আমরা রিটার্ন স্পেসিফিক বলে দিয়েছি, বাট এটাতে স্পেসিফিক বলি নাই। দেখা যাক এখন কি হয়, এটা আমরা রান করি। তো আমরা এই যে প্রোগ্রামিং কনটেক্সটে কি জানি, তো এটার পরে আমাদের এই যে 12 নম্বর লাইনে আসবে। 12 নম্বর লাইনে আসলো, এসে সে কি করবে, এখন ইজ ইভেন্টকে কল করবে। ইজ ইভেন্টকে কল করলো, কল করে তার ভেতরে একটা ভ্যালু পাস করে দিল, যেটা আমরা এখানে দিয়েছি আর কি। সে ভ্যালুটাকে সে পেলো। সে কি করবে, এখানেই কি করবে, ফলস পাবে। দেখেন এই যে এখানে এখন এই লাইন সে এক্সিকিউট করবে, করে ফলস পেয়ে কোথায় যাবে, এলসে যাবে। এর ভেতরে আর ঢুকবেই না, এর ভেতরে ঢুকবে না। দেখেন এই যে ডাইরেক্ট এখানে চলে আসে, এলসে চলে আসে, এই যে 8 নম্বরে এই চলে এসছে। এখন এটা চলে আসার পরে সে দেখেন এই যে এখানে দেখেন রিটার্ন কি দিয়েছে, নাম। আমরা কিন্তু এখানে রিটার্ন কিছু দেই নাই, সে অটোমেটিক্যালি রিটার্ন নাম দিয়েছে। এবং এই যে এই প্রিন্ট ফাংশনের যে কাজটা ছিল সেইটাকে প্রিন্ট করে দিয়ে ফাংশনের কাজটা শেষ করে ফাংশনটাকে ফেলে দিল, আমার এই যে নামকে প্রিন্ট করে দিল এটার সাহায্যে। বোঝা গেল? এই জিনিসটা আপনারা চাইলে যে কোনো প্রোগ্রাম, আপনারা এর আগে যতগুলা কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট করছেন, আপনারা চাইলে এখানে একটা একটা করে ভিজুয়ালাইজ করে করে দেখতে পারেন। এই যে pythontutor.com, এটাতে যদি আপনারা আসেন তাহলে আপনারা এইরকম কোড ভিজুয়ালাইজ করে করে দেখতে পারেন অ্যাকচুয়ালি আমাদের পাইথনে মানে যে কোডগুলো কাজ করে সেগুলো কিভাবে মেমোরিতে কাজ হয় আর কি। তাহলে বোঝা গেল যে অ্যাকচুয়ালি ফাংশন কিভাবে কাজ করতেছে। কোনো কোশ্চেন আছে? তো এইটা হলো আমাদের বেসিক একটা ফাংশন। আপনি চাইলে এখানে দিতে পারেন হচ্ছে মানে এটা আসলে ঠিক আছে, মিনিংফুল আছে। এটা আমি পাগল লাগিয়ে দিছি, একটা ফানি একটা টেক্সট, আপনি একটা মিনিংফুল দিবেন আর কি। যাই হোক, তো এটা গেল। তো এখন এই যে আপনাদেরকে বললাম যে এটা হলো আমাদের হচ্ছে প্যারামিটার, বা আমরা যখন দিচ্ছি তখন হচ্ছে আর্গুমেন্ট। এখন ঘটনা হলো যে আমরা যদি এগুলো এলোমেলো করে দিই তাহলে কাজ করবে কিনা। ধরেন হচ্ছে একটা ফাংশন লিখলাম, নাম দিলাম হচ্ছে ডেফিনেশন গ্রিট। গ্রিট একটা ফাংশন দিলাম, যেটা কি করে, প্রথমে হচ্ছে নেম নেয়, পরে নেবে এজ। ঠিক আছে, এটা তার ফাংশন ডেফিনেশন। এখন আমরা একটা জাস্ট সিম্পলি কি করব, প্রিন্ট এফ স্ট্রিং নিব, নেয়ার পরে বলবো যে হাই, এখানে তো নেম হবে, এর আগে দিব হাই, তারপর হচ্ছে কি নেম, তারপর দিলাম ইউ আর ধরেন এজ ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এটা আমরা একটা ফাংশন ডিফাইন করলাম। তো এখন এই জিনিসটা একটু খেয়াল করেন যে এখন আমি কি করব, গ্রিড ফাংশনটাকে কল করব। লেটস সে আমরা দিয়ে হচ্ছে ধরেন সাকিব। ঠিক আছে, সাকিবকে দিলাম, সাকিবের এজ দিলাম 22। যদি এটা আমরা রান করাই, বলতেছে হাই সাকিব, ইউ আর 22 ইয়ার্স ওল্ড। দ্যাটস গুড। আমাদের ফাংশন আমাদের যে ইন্টেনশন ছিল সেই ইন্টেনশনালি কাজ করেছে। বাট এই জিনিসটা যদি কেউ এভাবে দেয়, এই এটা কেটে দিলাম, এইটা এভাবে লিখলাম, এখন দেখেন এখন কিন্তু ঘটনা উল্টে গেছে। কেন উল্টে গেছে? কারণ এইটাকে বলতেছে পজিশনাল আর্গুমেন্ট। এই যে পজিশন, এই পজিশন ওয়াইজ আমরা যে ভ্যালু দিব সেই করেসপন্ডিং ভ্যালুকেই সে কি করতেছে, তার করেসপন্ডিং প্যারামিটার আন্ডারে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে পজিশন, এই যে পজিশন, তো এইগুলোকে বলতেছে পজিশনাল আর্গুমেন্ট। এখন আমাদের কথা হলো যে আমাদের আর্গুমেন্ট তাহলে কয় প্রকার? আমাদের আর্গুমেন্ট সাধারণত আমরা 3 প্রকার আর্গুমেন্ট ব্যবহার করি। এটা তো বুঝতেই পারলেন যে পজিশন, এই যে
তার যে 0 পজিশন 1 পজিশন, সেই পজিশন অনুযায়ী যে ভ্যালু দিব সেই পজিশনেই সেই ভ্যালু বসে কাজ করবে। তো এখন যদি এই জিনিসটা যদি আমরা আর্গুমেন্ট হিসেবে দিতাম, লেটস সে এখানে এই ক্ষেত্রে দিতাম হচ্ছে এভাবে, এজ ইকুয়াল টু 22 এবং এখানে লিখে দিতাম নেম ইকুয়াল টু সাকিব। এখন যদি রান করাই দেখেন এখন কি হয়েছে, এখন কিন্তু আর ওই সমস্যাটা হয় নাই। তার মানে হাই সাকিব, ইউ আর 22 ইয়ার্স ওল্ড। এখন এই যে এই পরের অংশটাকে বলতেছে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তাহলে পজিশনাল এবং কিওয়ার্ড আর্গুমেন্ট সম্পর্কে বোঝা গেল আমরা যে কিওয়ার্ড ব্যবহার করেছি সেই কিওয়ার্ডের সাথে আমরা কি করতেছি, ভ্যালু দিতেছি। ঠিক আছে, এটা বুঝলেন যে এই পজিশনাল এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য এবং কি সমস্যা হয়, এবং কিওয়ার্ড দিলে আসলে উল্টাপাল্টা দিলেও আমরা যদি আগে পরে দিয়েও সমস্যা হয় না, বাট কিওয়ার্ড ছাড়া যদি দেই আমাদের এই যে এই অর্ডারস অবশ্যই ম্যাটার করে। বুঝতে পারলেন? ফাংশন সম্পর্কে অনেক কথা বলতেছি, কিন্তু আমি চাচ্ছি যে 2টা ক্লাসে ফাংশন শেষ দিয়ে দেওয়ার জন্য। আপনাদের তো আর 15টা ক্লাস হবে, আজকে 11 নাম্বার, আর 4টা ক্লাস আছে আজকে বাদ দিয়ে। তো 2টা যে শেষ হইলে আবার আপনারা প্রজেক্ট দেখতে চাইছেন, তো সে অনুযায়ী তো কভার করা যাবে না আর কি। এই জন্য একটু বেশি বলতেছি, আপনারা একটু ভিডিওটা আরেকবার দেখে নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করেন। কিছু কনসেপ্ট আছে, কনসেপচুয়াল ব্যাপারগুলো একটু ক্লিয়ার না হলে পরে সমস্যা হবে ফাংশন নিয়ে কাজ করতে আর কি। তো এটা তো বুঝতে পারলেন, পজিশনাল আর কিওয়ার্ড আর্গুমেন্ট। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা আছে, এখন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দিয়ে দেখাই। ডিফ ধরুন স্কোয়ার, স্কোয়ার নামে একটা ফাংশন নিলাম, যেখানে এ বি 2টা প্যারামিটার দিলাম, রিটার্ন করবে একটা, কি করবে, স্কোয়ার করে দিবে। ঠিক আছে, আমি যে ভ্যালু দিব সেটাকে সে স্কোয়ার করবে। এখন এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কি কাজ হবে বলেন তো কেউ একজন, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি করবে? হ্যালো, এটা তো স্যার ওই যে পাওয়ার বের করবে আর কি। এক্স্যাক্টলি। তাহলে আমরা যে ভ্যালু দেবো সেটা পাওয়ার করবে। এখন আপনার জুনিয়র প্রোগ্রামার কি করলো, এই স্কোয়ারটাতে একটা ভ্যালু দিল 12। এখন যদি রান করে কাজ করবে বলেন তো? না স্যার, কাজ তো করার কথা না। হ্যাঁ, কাজ করবে না, বলতেছে স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার বানান মিস্টেক হয়েছে, এটা বানানের সমস্যা না, আমাদের যেটা দেখানো দরকার সেটা দেখাই। দেখেন কি বলছে, মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট বি। তার মানে এখানে আমরা অ্যাসাইন করেছি 2টা বাট দিয়েছি একটা, এই জন্য সে কি বলতেছে আমরা মিসিং করেছি। আরেকজনের একটা সমস্যা হয়েছিল, সে কি করেছিল এখানেই দেয় নাই বাট সে দিয়েছে। যদি আমরা সেক্ষেত্রে বলবে কি যে সে রিসিভ করে না, তুমি কি করছো, বেশি দিয়ে ফেলছো। এক্ষেত্রে আমাদের বলতেছে একটা কম হয়েছে, আর তখন বলেছিল কি তুমি বেশি দিয়ে ফেলছো। তো এখন এই জিনিসটা পরিত্রাণ করার জন্য আমাদের কাছে একটা ওয়ে আছে, যে আমাদের এমন সময় হতে পারে যে ইউজার আমাকে ডেটা নাও দিতে পারে, ওর স্কোয়ার ফাংশন দিল, সে দিল না, সে ভুলে গেল। তো তাহলে কি আমার প্রোগ্রামটা ফল করবে? তো করবে না। তো সেটার জন্য আপনি কি করবেন, এখানে একটা সিস্টেম আছে যেটাকে বলতেছে ডিফল্ট ভ্যালু বা ডিফল্ট আর্গুমেন্ট। আপনি এখানে একটা 1 দেন, a ইজ ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1। এই যে আমরা এর আগে শিখেছিলাম, দেখেন আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং গুলো করেন আগের আপনারা যে মেথড গুলো শিখছেন তার সাথে। যেমন আমরা হচ্ছে একটা রেঞ্জ ফাংশন দেখছিলাম, মনে আছে? রেঞ্জ ফাংশনে আমরা যদি জি 10 দেই তাহলে এটা কাজ করতো, কিন্তু এর আগে যদি 1 দিতাম তাহলে 1 থেকে শুরু হতো এবং স্টেপিং দিলে 2 ঘর করে বাড়তো। তার মানে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এই 2টা কি, এই 2টা হলো তার এই যে ডিফল্ট আর্গুমেন্ট হিসেবে কাজ করতেছে। আমরা যদি কিছু না দেই তাহলে বাই ডিফল্ট সে 0, আর যদি দেই তাহলে সেটা সে নিয়ে নিবে। যেমন এটা শিফট ট্যাব দেন, শিফট ট্যাব দিলে দেখেন দেখা যাবে এই যে এখানে বলে দিচ্ছে, দেখেন এই যে আপনার হলো স্টার্ট, এটা হলো স্টার্ট, এটা হলো স্টপ, আর এটা হলো স্টেপ। ঠিক আছে,
তো এখানে আপনারা রিটার্ন এনি অবজেক্ট প্রসেসিং ইনক্লুসিভ, স্টপ হলো এক্সক্লুসিভ, সব বিস্তারিত বলা আছে এখানে। এবং বাই ডিফল্ট এই কথাটা এখানে এখানে নাই কেন জানি, আচ্ছা যাই হোক, অন্য কোথাও মানে অন্য কোনো ফাংশনে আছে যে অ্যাকচুয়ালি বলে দেয় আসলে। আচ্ছা হ্যাঁ আছে, এই দেখেন স্টার্টস ডিফল্ট টু জিরো, ঠিক আছে, স্টার্টস কি অলওয়েজ ডিফল্ট টু জিরো। আর হচ্ছে কি স্টেপিংটা কি বলা আছে, হ্যাঁ স্টেপ ইজ গিভেন ইট ইজ স্পেসিফিক্যালি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এটা ডিফল্টও বলা নাই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে আমরা বুঝি +1 অথবা -1। তো এটা বাই ডিফল্ট হয়, আর হচ্ছে এটাও ডিফল্ট হয়। তো এটাই হলো ডিফল্ট। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করাই, রান করানোর পরে এইটা যদি দেই, দেখেন এখন কিন্তু আর কি হয়ে নাই, কোনো সমস্যা হয় নাই। কারণ ও কি করছে এখানে, এই এ বরাবর সে 12 নিয়ে নিছে, এ বরাবর 12 নিয়েছে এবং বি বরাবর অটোমেটিক্যালি 1 নিছে, তাহলে 12-র উপর 1 মানে 12ই। ঠিক আছে, আপনি যদি এটা এভাবে দিতেন, ধরেন হচ্ছে এই এভাবে, তাহলে কি হতো, তাহলেও একটা দিলে কাজ করতো, বাট কিছুই না দিলে কাজ করতো না। এই যে এখন যদি আমরা এটা রান করানোর পরে এখানে কিছুই না দেই, তাহলে এরর দিবে। বাট এখানে যদি আমরা 1 দেই, 1 দিই, যেহেতু ডিফল্ট 1, এখন এটা রান করাবো, এখানে যদি এখন দিই তাহলে রিটার্ন আসবে 1। কারণ হচ্ছে আমাদের দুইটাতে কি আছে, ডিফল্ট কেস দেয়া আছে। ঠিক আছে, এখন আপনাদেরকে একটা ফাংশনের সাথে পরিচয় করা, এগুলো আপনারা শিখবেন। এটাকে বলে হচ্ছে এসকে লার্ন ট্রি ডিসিশন ক্লাসিফায়ার। হ্যাঁ, দেখেন এখানে একটা ফাংশন আছে, এটা হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে, তো ছোট দেখা আছে। যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এই যে এটা একটা ফাংশন, এখান থেকে এই ক্লাসটা আপাতত চিন্তা করার দরকার নাই। এখানে মনে করেন যে ডিএফ আছে, মনে করেন, ঠিক আছে, এই যে এসকে লার্ন, এটা থেকে ফাংশনের নাম দিছে, দেওয়ার পরে দেখেন এই যে একটা স্টার দিছে, তারপর দেখেন এখানে একটা ভেরিয়েবল দিছে, তার একটা ভ্যালু দিছে, এখানে একটা ভেরিয়েবল দিছে, তার একটা ভ্যালু দিছে, প্যারামিটার দেখেন প্রত্যেক কতগুলা দেখছেন, কতগুলা, অনেক। তো এতগুলা কি সিরিয়াল মনে রাখা সম্ভব যে কোনটার আগে কি আসছে? তাহলে এটা যদি এই ভ্যালুগুলো না অ্যাসাইন করতো, তাহলে ডিফল্ট ভ্যালু যদি না দিত, তাহলে তো আমাদের একটা ভ্যালু না দিলে আর কাজ করতো না, ঝামেলা করতো, তাই না? তো দেখেন অটোমেটিক্যালি ডিফল্ট দিছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এই ফাংশনটা এইভাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং তার সবগুলোকে করা হয়েছে কি দেখেন, সবগুলোকে করা হয়েছে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। আপনি কি করবেন, এগুলো কিওয়ার্ড ধরে ধরে কল করবেন, আপনি পজিশনাল আর্গুমেন্ট দেয় নাই। তো পজিশনাল দিলে কি হতো, আমাদের এই পজিশন গুলো কি করা লাগতো, মনে রাখা লাগতো। এখন যদি আমরা কিওয়ার্ড ধরে ধরে এই ফাংশনটাকে কল করি, তখন এটা রান করবে না। এবং যদি কোনো কোনো ভেরিয়েবল যদি আমরা নাও দেই, তাহলে সে ডিফল্ট যে ভ্যালুটা দেয়া থাকবে, সেই ডিফল্ট অনুযায়ী সে অটোমেটিক্যালি কাজ করবে। তাহলে দেখেন এই যে এই রকমের ফাংশন, বড় বড় ফাংশন, এগুলো তো পাইথনে বাই ডিফল্ট নাই। এটা কেউ একজন লিখছে, এই যে এটা লিখে আমাদের জন্য রেডি করে রাখছে। আমরা যখন এসকে লার্ন শিখবো, তখন এই যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার জাস্ট কল করে দিব, আমাদের জন্য সে কাজ করবে। আমরা জাস্ট ভেতরে এই যে ক্রাইটেরিয়ন গিনি দিব না স্প্লিটার কোনটা দিব, বেস্ট দিব না কি দিব, এগুলো আপনারা এই যে মিনিমাম স্যাম্পল লিভ কত হবে, এগুলো আপনাদেরকে মানে শেখানো হবে, প্রত্যেকটা জিনিসই আপনারা শিখবেন। তো যাই হোক, আপাতত এটা মাথার উপর দিয়ে যেতে পারে, বাট এইটা এখন আপনি মনে রাখেন যে আমরা এই যে কিওয়ার্ড দিয়ে সেখানে ভ্যালু দিলে সেটাকে বলে ডিফল্ট। এই যে ডিফল্ট ভ্যালু, এখানে আপনি চাইলে নানও দিতে পারতেন, এখানে চাইলে স্ট্রিংও দিতে পারতেন। এটা ডিফল্ট, এই যে আমরা এখানে কি করেছিলাম, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। বাট এই যে আমরা এখানে নামের এখানে যদি দিতাম হচ্ছে একটা ডিফল্ট নাম দিতাম, ডিফল্ট নাম দিলাম ধরেন হচ্ছে হাই, ডিফল্ট নাম কি টাইপের হতে পারে, ধরেন হাই পারসন দিলাম ডিফল্ট নাম, ঠিক আছে।
এটা একটা ডিফল্ট নেম। তো এখন আপনি কি করলেন, এই গ্রিটের সময় আপনি হচ্ছে এই নামটা দিলেন না, এই নামটা দিলেন না, এখানে একটা ঘটনা ঘটবে দেখেন। এই যে নামটা দিলাম না, এখন দেখেন এখানে ডিফল্ট ব্যবহার করছে। এই যে এই জিনিসটা একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? কারণ পাইথনে আমরা যখন কল করি, এই যে কল করব, এখন তো পজিশনাল আর্গুমেন্ট দিয়েছি, এই পজিশনাল আর্গুমেন্ট দিব, সে এইটাকে এইটার সাথে করার চেষ্টা করবে। তো যেহেতু এ ফার্স্টে আছে, তার আমরা কি জানি পজিশন ওয়াইজ কাজ করে, কিন্তু ফার্স্টে আমরা কি ব্যবহার করেছি? ফার্স্টে ব্যবহার করেছি হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট, বা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু দিয়েছি। এই ডিফল্ট ভ্যালু দেওয়ার কারণে আমাদের এইটা আর কি করতেছে না, রানই হচ্ছে না। কারণ পাইথন বলতেছে তুমি সবসময় ডিফল্ট যা ব্যবহার করবো পরে, মানে আফটার পজিশনাল আর্গুমেন্টের পরে। কারণ তো আমাকে যদি কেউ কল করে তখন এইটাতে আমার অ্যাসাইন করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? আমরা যদি এখন এটা এই জন্যই সে এইটাকে রানই হতে দিচ্ছে না। তো এখন এই ধরনের আমরা যদি ডিফল্ট যদি আর্গুমেন্ট ব্যবহার করতে চাই, সেটা সব সময় পজিশনাল বা নর্মাল যে আমরা প্যারামিটার দিব তার পরে লিখতে হবে। তার মানে এসটা হবে আগে এবং নেমটা হবে পরে। এখন যদি আমরা এটা করি, এসটা আগে এবং পরে দিয়ে এখন যদি রান করাই, দেখেন এখন রান করবে। এখন যদি আমি গ্রিড 22 দেই, গ্রিড 20 দিয়ে দিলাম, তাহলে দেখেন হাই পার্সন অটোমেটিক আসলো, এটা দেয়া লাগলো না, এবং ইউ আর 22 ইয়ার্স ওল্ড। এখন আপনি লেটস সে যদি এখানে নাম দেন, নাম দিলেন হচ্ছে রহিম, তাহলে সে অনুযায়ী সে রহিমকে গ্রিড করবে। এখন দেখেন এই পার্সনকে রিপ্লেস করে সে রহিমকে দিয়েছে। তাহলে বোঝা গেল এই যে আপনার হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট বা এটা ডিফল্ট, এটা ডিফল্ট। যখন আমরা ফাংশন ডিক্লারেশনে দেই তখন সেটাকে বলে ডিফল্ট, আর যখন আমরা কল করার সময় আর্গুমেন্ট লিখি তখন বলে এটাকে কিওয়ার্ড আর্গুমেন্ট। এগুলো হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। বোঝা গেল? জি স্যার। কমপ্লেক্স মনে হচ্ছে? অনেক কনসেপ্ট তো একটু একদিনে দিতে চাচ্ছি, এই জন্য কনসেপ্ট। আর আজকে আরেকটা জিনিস শিখাতে চাচ্ছি। আজকে কি আর ক্লাস নিব না এই পর্যন্তই রাখবো? যদি চাপ হয় তাহলে রেখে দিব, না হলে আরো শিখাবো। আজকে বেশি হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে ভিডিওটা আরেকবার একটু দেখে নিয়েন। আমি যে কনসেপ্ট গুলো বলছি এই কনসেপ্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো না জানলে আপনি ফাংশন নিয়ে কাজই করতে পারবেন না। এবং আপনাকে মনে রাখেন যে আপনি সারা জীবন ফাংশন নিয়ে কাজ করবেন, প্রচুর ফাংশন লিখবেন। এই ফাংশন গুলো আপনাকে ইজি লাইফ ইজি করে দিবে। আপনি একটা ফাংশন লিখবেন, ওই ফাংশনটা জাস্ট কল করবেন, বাকি কাজও করবে। এগুলোকে বলে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ফাংশনের প্রপার্টিস আছে কিছু, বুঝছেন? অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন কি? ধরেন হচ্ছে এই যে আমরা প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করি না, প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে আমরা জানি। এই প্রিন্টের ভেতরে কিভাবে লিখছে, এটা তো একটা ফাংশন, কেউ একজন লিখছে, এর ভেতরে কোনো ফাংশনালিটি আমরা জানি। বাট আমরা কি জানি যে এখানে কিছু দিলে সে কাজ করে, প্রিন্ট করে দেয়। তো এটাই হলো অ্যাবস্ট্রাকশন, আপনাকে অ্যাবস্ট্রাকশন দিবে। আর একটা হচ্ছে ডিকম্পোজিশন, আপনাকে অনেকগুলা মানে এইরকম ধরেন হচ্ছে অনেকগুলো ফাংশন লিখছেন, সেই ফাংশন গুলো জোড়া দিয়ে দিয়ে এই যে বিভিন্ন বিভিন্ন দেখেন না ডিসপ্লে, বড় বড় ডিসপ্লে বানায় কি করে, 10-12টা ডিসপ্লে যুক্ত করে একটা ডিসপ্লে, বড় ডিসপ্লে বানায়। এগুলো এক একটা ফাংশন যেগুলো বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে। আপনার একটা ফাংশন প্রপারলি কাজ করবে একটা পুরো প্রোগ্রামে। বোঝা গেল? এটা একটা পুরো একটা প্রোগ্রাম যেখানে কি করতেছে, এক একটা ফাংশন বিল্ডিং ব্লক হিসেবে কাজ করতেছে। এইভাবে ডিকম্পোজিশন দেয়, রিডেবিলিটি দেয়, রিইউজেবিলিটি দেয়। ফাংশন আসলে অনেক কিছু প্রোভাইড করে, এই জন্য আপনারা ফাংশনটা একটু সিরিয়াসলি নেন। আর বাকি আগের যে কনসেপ্ট গুলো আছে ওই বেসিক গুলো যদি বুঝে থাকেন এবং ফাংশনটা যদি ভালোভাবে বুঝে থাকেন, আমি মানে 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 ইউ আর আনস্টপেবল, মানে আপনাকে আর কেউ থামাতে পারবে না, বুঝছেন? আপনি খুব ভালোভাবেই এই প্রোগ্রামিং জার্নিটা এনজয় করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যে স্যার এফ এফ ক্লোজ বা ইফ এলস যে কন্ডিশন গুলো ইউজ করছি না স্যার, যেমন বলছি আমরা যে এর মান যদি 80 থেকে বড় হয় বা 80 থেকে বড় হয় তাহলে আমাকে ফলস বা ট্রু দেখাও। হুম 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 কিন্তু স্যার আমরা যদি এটাকে বলি যে আমরা এর মানটা 80 থেকে যদি 0.5 কম আর 0.5 বেশি যদি হয় তাহলে ট্রু দেখাও, তাহলে এটা কিভাবে বলতে পারি? আচ্ছা, ফাংশনের মাধ্যমে। না স্যার, ফাংশন ছাড়াই যদি বলি স্যার, আমরা যদি যেটা আগে শিখছি এফ এফ এর মাধ্যমে, ইফ এর মাধ্যমে স্যার। হুম, কারণ হচ্ছে আপনার ভ্যালু হচ্ছে কত, 80। 80 স্যার।
80 এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এটা এই আমি যে ভ্যালু স্যার আমি যে ভ্যালু পাইলাম 80, এখন যে আমার যে আমি যে ভ্যালু যে ইনপুট করব তার মান যদি 80 থেকে 0.5 যদি বেশি হয় বা 0.5 যদি কম হয় তাহলে এটা প্রিন্ট ট্রু দেখাবে। প্রিন্ট ট্রু। আচ্ছা, তাহলে একটা আপনি কি নিলেন ইনপুট। আচ্ছা, এটা একটা ভ্যারিয়েবল দেই, নামস ইন্টিজার, এটা কি ফ্লোট, ঠিক আছে। আপনি জি যেহেতু স্যার। কি দিচ্ছেন, ফ্লোটিং ভ্যালু দিচ্ছেন। ইনপুট নিলাম, এখন এটা ইনপুট নেওয়া শেষ। এখন আমরা বলবো ইফ আপনার হচ্ছে 80 ইজ গ্রেটার দেন কত, আপনার হচ্ছে 79.5 জি স্যার। and 80 is greater than 7.5 যদি এটা হয় তাহলে কি করবে, আপনি কি কম ছোট হইলে কি করতে চাচ্ছেন, ট্রু দেখাতে চাচ্ছেন না বড় হইলে? ছোট হলে বড় হলে ট্রু স্যার। বড় হইলে, তার মানে 80 আপনার হচ্ছে লেস দেন 70.5, তার মানে 80.5 যদি এইটা যদি আসলে এটা এরকম না স্যার, আমি যে বলতেছি যে যে আমরা স্যার হুম ইরর দেখাই না স্যার, হুম হুম যে হুম। আমরা যে স্ট্যাটিস্টিক্স যে ইরর গুলা করি যে আমাদের ইরো 0.5% পর্যন্ত আমরা গ্রহণযোগ্য নেই। আচ্ছা আচ্ছা যে আমরা যেটা ভ্যালু পাইলাম সেটার মান যদি 0.5% যদি এদিক সেদিক হয় তাহলে এটা আমরা ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমাদের আবার করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনার টলারেন্স হলো 0.5%। জি স্যার, 0.5। মানে সেটা তখন আপনি ওই যে ভ্যালুর সাথে করবেন আর কি, যদি হচ্ছে তখন তো আর 80 লিখতে হবে না, তখন আপনি ওই যে এটা আপনি তখন ইয়া করবেন, কি যেন বলে, ওই অ্যাকুরেসি একটা ভ্যারিয়েবল দিলেন, সেটাতে আপনার কি ইনপুটটা আসলো, ধরেন 0.5 বা 0.7 আসলো, তখন জি আপনি স্যার। তখন এখানে অ্যাকুরেসি লিখবেন। অ্যাকুরেসি ধরেন হচ্ছে লেস দেন 0.5 বা 0.5 হইলেও আমি অ্যাকসেপ্ট করবো, তাই তো? এই যে জি এটা স্যার। যদি হয় তখন আপনি এই যে এটা দিয়ে দিলেন। এখন কি করবেন, ধরেন আমি প্রিন্ট করলাম, এই ক্ষেত্রে প্রিন্ট কি অ্যাকসেপ্টেড, এখন বুঝছি স্যার, এখন ভালো। ঠিক আছে। এটা তো মানে সিমিলার ভাবে করা যায়। এখন কি এটা অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হবে না, কারণ অ্যাকুরেসি 0.7 আসছে। মানে মানে এটা অ্যাকুরেসি না, ফেইলার বা কি বলে এটাকে, ফেইলার। আপনি যেহেতু ফেইলার নিচ্ছেন, ফেইলার, তাহলে ফেইলার 0.7, তার মানে এটা অ্যাকসেপ্টেড হবে না, তাহলে এলস ক্লসে যাবে, তার মানে আলটিমেটলি এখানে কিছুই হবে না। এটা স্যার এটা বুঝতে করে পারছি। দিই। এটা আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা কি হয়েছে, অ্যাকুরেসি। আচ্ছা, এটাতে অ্যাকুরেসি লিখছে, এটা ফেইলার লিখছে, এই তো কোনো কিছুই হচ্ছে না। এভাবে ইফ এলস আর কি, আপনি এই কন্ডিশন গুলো একটু চিন্তা করে করে করার চেষ্টা করেন, হ্যাঁ, এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিসের মাধ্যমেই স্ট্রং হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, যদি কোনো কোশ্চেন না থাকে। ফাংশনটা একটু ভালো করে প্র্যাকটিস করেন, খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে আমি বলতেছি ইম্পর্টেন্ট, আসলেই ইম্পর্টেন্ট, এটাই। ঠিক আছে, জি জি, বুঝি নাই, আরেকবার স্যার একটু বলবেন? স্যার হুম হুম, বলেন। স্যার ওই রিটার্ন বিষয়টা যদি একটু বলতেন। রিটার্ন, আচ্ছা প্র্যাকটিস করেন, হ্যাঁ, রিটার্নটা। আচ্ছা দেখি না, আরেকবার বলি, ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, আবার বলতেছি, দেখেন রিটার্ন কি করে, একটা ভ্যালুকে রিটার্ন করে দেয়। আর উইদাউট রিটার্ন ফাংশন বাই ডিফল্ট নান রিটার্ন করে, মানে ফাংশন কিছু না কিছু রিটার্ন করেই, যেটা মানে যদি কেউ কিছু রিটার্ন না বলে দিই তাহলে সে নান করবে। আমি একটা ফাংশন লিখলাম, ধরেন হচ্ছে একটা ফাংশন লেখা যেতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিসের সাথে কনসেপ্ট মানে জাস্ট ধরাই দেই, এটা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আপনারা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করছেন, তিনটা সংখ্যা যোগ করছেন, এবং এখন আমি বলতেছি চারটা সংখ্যা যোগের একটা প্রোগ্রাম লেখেন, তাই তো? এখন আমি দিলাম হচ্ছে ডেফ অ্যাড অ্যাডিশন দিলাম, যেটা ক্যালকুলেটরের মতো কাজ করবে।
এখন আপনি কি করবেন, এ বি সি ডি 4টা সংখ্যা যোগ করবেন। এখন আপনার পরে বস এসে বসলো 4টা না 5টা সংখ্যা যোগ করতে হবে। আবার বস এসে বসলো না 5টা না 6টা যোগ করতে হবে। বস এসে বললো 6টা না 7টা যোগ করতে হবে, 100টা যোগ করতে হবে। তখন কি এরকম এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে দিতে থাকবেন? কখনোই না। জাস্ট এটা এই কখনোই না এবং দিতে থাকবেন। এটার উত্তরটা আপনারা যদি খুঁজে বের করতে পারেন ভালো, না হলে আমি নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করব। তো দেখেন আমি রিটার্ন স্টেটমেন্টটা বুঝাই। অ্যাডিশন দিলাম এ এবং বি। তো এ এবং বি দুইটা সংখ্যা নিতে পারে, দুইটা সংখ্যায় কি করবে সে আমার পারফর্ম করে দিবে। তো এখন অ্যাডিশন নিয়ে আমরা কি করলাম, অ্যাড করলাম। লেটস সে এ প্লাস বি। এখন আমরা কি জানি প্রোগ্রামিং এ এরকম এ প্লাস বি যদিও বা হবে, বাট এইটাকে আসলে প্লেস করার জন্য মানে কোথাও রাখার জন্য একটা প্লেস হোল্ডার প্রয়োজন। সেটা ধরেন লেটস সে সি, একটা নতুন ভেরিয়েবল সেখানে প্লেস করলাম। এখন এই সি এখন কি করতেছে, আমাদের এটা তো হয়ে গেল, যোগ হয়ে গেল। এবং আমরা কি জানি, এই যে এই পাইথন টিউটর থেকে আমরা যেটা দেখলাম যে ফাংশন যখন কল শেষ হয়ে যায় তারপরে তার ভেতরে যত ভ্যালু থাকে সব সে কি করে, মুছে ফেলে। তাহলে এই সিটাকে যদি আমরা ব্যবহার না করি তাহলে সিটাকে কোনো পাবো আমরা? ফাংশন যদি এখন এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা অ্যাডিশন ফাংশনটাকে 10,20 দ্বারা কল করাই, দেখেন কিছুই হচ্ছে না। আমরা এখানে প্রিন্ট করলে কিছুই পাচ্ছি না। তার মানে আমরা হচ্ছে এই যে নান পেয়েছি, বলছি যে বাই ডিফল্ট নান পাবো, কিছু রিটার্ন না করুক কিছু না করুক নান পাবো। তার মানে এই সিটাকে আমার ব্যবহার করতে হবে, কোথাও না কোথাও রাখতে হবে। তো আমরা চাইলে এই সিটাকে এখানেই দেখতে পারি। তো দেখার জন্য তো আমাদের কাছে আরেকটা ফাংশন আছে যেটার নাম হলো প্রিন্ট ফাংশন। এটা যদি দেই তাহলে কি হবে, ফাংশন কি করবে, আমার এই যোগফলটা প্রিন্ট করে দেখাবে। কিন্তু রিটার্ন করতেছে কি নান, কারণ আমি এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করি নাই। যদি আমি কি করতাম, একটা রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করতাম উইদাউট মানে ইউজিং হচ্ছে কি প্রিন্ট কমান্ড, আমরা তখন এই ফাংশনটাকে একটা ভ্যালু রিটার্ন করার একটা ব্যবস্থা করে দিতে পারতাম। যে কি করবা, তুমি একটা ক্যালকুলেশন করবা, সেই ক্যালকুলেশন করে সিতে স্টোর করবা, এই সিতে স্টোর করে পরে তুমি সেই সি অ্যাজ এ ভ্যালু হিসেবে আমাকে কি করবা, রিটার্ন করে দিবা। তখন সে কি করবে, এই ক্যালকুলেশন করে আমাকে ভ্যালু হিসেবে রিটার্ন করে দিবে। তখন সেই ভ্যালুটাকে আমরা কি করব, চাইলে হোল্ড করতে পারবো, অথবা আমরা এই যে প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে প্রিন্ট করলে দেখতে পারবো। তো দেখেন এই যে এটা রান করে, আমরা রান করে এখন যদি আমরা এটা রান করি, দেখেন শুধু 30। এখন কি আসছে, কোনো নান আসে না, কারণ স্পেসিফিক ভাবে আমরা বলে দিয়েছি যে রিটার্ন সি করবে। এবং আমি বলেছি রিটার্ন হচ্ছে লাস্ট স্টেটমেন্ট অফ দ্য ফাংশন। রিটার্নের পরে যত স্টেটমেন্টে আমি লিখি না কেন সেই স্টেটমেন্ট গুলোকে সে অটোমেটিক্যালি ইগনোর করবে, সেগুলা কখনো রিডই করবে না। এইখানে যত স্টেটমেন্টই লেখেন না কেন, যত কিছুই লেখেন না কেন, এগুলোকে সে কি করবে, অটোমেটিক্যালি ডিসকার্ড করে দিবে। ও ভাববে যে আমার এই পর্যন্ত এই ফাংশন, ও এর নিচে যাবেই না। বোঝা গেল রিটার্ন স্টেটমেন্ট? রিটার্ন একটা ভ্যালু রিটার্ন না লিখলে সে নান লিখবে তাই তো? আর নান মানে রিটার্ন না লিখলে সে নান ফেরত দেবে তাই তো? হ্যাঁ, মানে ফাংশন কিছু না কিছু রিটার্ন করেই, যদি আমরা স্পেসিফিক ভাবে বলে না দেই সে নান নান দেবে। ঠিক আছে, বলে দিলে যেটা বলে দিব সেটাই রিটার্ন করবে। আপনি এখানে আমরা লেটস এখানে তো এইটা দিয়েছি, আমরা এখন এটাও দিতে পারতাম, ধরেন অ্যাডেড অ্যাডেড। এখন এই যে অ্যাডেড হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে অ্যাডেড রিটার্ন করব, এখানে কিন্তু এইটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। এইটা একটা পারফর্ম মানে ম্যাথমেটিক্যাল অপারেশন ঘটবে, বাট এটা আমরা ইউজারকে কখনোই দেখাতে পারবো না বা বুঝাতে পারবো না যেটা কি হয়েছে। দেখেন দিলাম, এখন আমরা সবই দিলাম, বাট এখানে আসলে অ্যাডেড। তো মাঝখানে কি ঘটনা ঘটলো আমরা জানি না। তো এটা দেখার জন্য আমরা যদি এখানে একটা প্রিন্ট দেই, সি দিলাম, তাহলে এইটা আমাদের একটু মিনিংফুল হবে এখন। এই যে ঠিক আছে, এই দেখেন 30 প্রিন্ট হলো এবং রিটার্ন করছে কি অ্যাডেড। আগে কি করতো নান। এখন আমি যদি এটা অফ করে দিই, এখন আমি অফ করে দিয়ে রান করাই, এখন রান করলাম, কি করলো নান। তার মানে রিটার্ন স্টেটমেন্টে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করব সেটা রিটার্ন করবে। আর যদি না দেই, বাই ডিফল্ট প্রত্যেকটা ফাংশনই কি করে, নান রিটার্ন করে। বোঝা গেল?
জি স্যার। বুঝছেন? যে ওই আপুটা জিজ্ঞেস করলেন উনি বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, গুড। তাহলে এই হলো ওভারঅল আমাদের কথাবার্তা। আপনারা একটু ফাংশনটা আরেকবার রিভাইজ দিয়েন শুরু থেকে শেষ পর্যন্ত। বেশি কিন্তু কথা হয় নাই, খুবই সিম্পল কথাবার্তা হয়েছে এবং কনসেপচুয়াল কথাবার্তা বেশি হয়েছে একটু। আর হচ্ছে স্ট্রাকচার এইটাই, এই যে এটাই হলো স্ট্রাকচার, ইন্ডেন্টেশন দিয়ে ব্লকের ভিতর থাকবে এবং এইটা হলো তার হচ্ছে কি ডেফিনেশন। এই ডেফিনেশন গুলা একটু শিখতে হবে। আপনাদের আরো ফাংশনের কিছু জিনিস আছে, যেমন অ্যানোনিমাস ফাংশন আছে, আরো ফাংশনের ভেতর ফাংশন ব্যবহার করার কিছু টেকনিক্স আছে, ওই জিনিসগুলো একটু দেখাতে হবে। আর একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বললাম, যে আপনার বস যদি বলে যে আমি এমন একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছি যে ফাংশন আমার ইচ্ছা মতো আমি যা দিব সেটাকেই যোগ করে বা বিয়োগ করে বা গুণ করে আমাকে রিটার্ন করবে, এটা একটা প্রশ্ন রেখে গেলাম। যদি কিউরিওসিটি থাকে নিজে একটু বের করেন, আর না হয়তো আমি দেখাবোই। ঠিক আছে? তো এই হলো ওভারঅল ক্লাস। আর যদি কোনো স্যার কোশ্চেন থাকে একটা ছোট, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কি অ্যাপেন্ড দিয়ে অ্যাড করা যাবে না? জি জি। অ্যাপেন্ড ইউজ করে অ্যাড করা যাবে না স্যার? কোথায়? আমি যেটা বললাম যেটা এখানে? বুঝলাম। হ্যাঁ, এটা তো দিলাম, এটা হোমওয়ার্ক, এটা ট্রাই করেন, অ্যাপেন্ড দিয়ে করবেন না কি করবেন অ্যানালাইসিস করেন, বললে তো বলেই দিলাম। ঠিক আছে? এটা কোশ্চেনটা আরেকবার বলবেন? আচ্ছা, আপনারা আহ, দুইটা যোগ করছেন না, দুইটা দুইটা সংখ্যা যোগের ফাংশন করছেন না? জি স্যার। তিনটা সংখ্যা করছেন? করা হয়েছে। চারটা করছেন? 4টা করিনি। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা? এত যদি বলে তখন কি আপনি এভাবে লিখবেন? এই যে সি, সি মানে 3টা, ডি মানে 4টা, তারপর ই মানে 5টা, এভাবে কি লিখতে থাকবেন? লিখতে থাকলে লিখেন, আপনারা এটা ট্রাই করেন। আচ্ছা, 10টা সংখ্যা যোগের একটা প্রোগ্রাম লিখেন আপনারা। স্যার রেঞ্জ দিয়ে, হ্যাঁ, রেঞ্জ ইউজ করে স্যার। রেঞ্জ দেখেন, চেষ্টা করেন, মানে আপনার দেন যে এখনই লেখেন। এটা লাস্ট টাস্ক আপনাদের, জান, এটা একটু দেখাই দিয়েই যাই। আপনারা করেন যে 10টা সংখ্যা যোগ করব এরকম একটা ফাংশন লেখেন, 10টা সংখ্যা যোগের একটা ফাংশন লেখেন, যে যেভাবে পারেন, যার মাথায় যেটা কাজ করতেছে ওটাই করেন। আর আপনাদেরকে বলি, হ্যাঁ, ধরেন পাইথন শিখতেছেন এখন, আপনাদের মনে হতে পারে যে এটা টাফ, আমার দ্বারা হবে না, আমি আর আগাবো না। এই জিনিসটা করবেন না। আপনার কাছে কঠিন মনে হতে পারে এখন, বাট একসময় এটা ইজি হয়ে যাবে। প্রথম সবকিছুই আমাদের কাছে কঠিন মনে হয়। তো অনেকে আমি দেখছি যে এই কোর্সের ফিডব্যাক থেকে, যে প্রথম দিকে আসে, প্রোগ্রামিং কোনোদিন করে নাই, শুরুতে করে, মনে হয় যে অনেক কঠিন, পারে না, ফ্রাস্ট্রেশনে কাজ করে, ফ্রাস্ট্রেশনে থাকে, সে কি করে, স্কিপ করে। তো এতে করে হয় কি, যে একটা বড় একটা স্বপ্ন নিয়ে সে এগিয়ে আসলো কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন হয় না। আমি মনে করি যে এইটার একটাই সমাধান, যেটা হলো কনসিস্টেন্সি। আপনি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকেন, আপনি ধরে রাখেন, ভুলে গেলেও সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নেই, আপনি কোর্সের ফ্লোটা
রেগুলার টিচারদের সাথে করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি দিন শেষে একটা ভালো একটা স্টেজে পৌঁছে গেছেন। এইটা মানে আমি নিজেকে দিয়েই বলবো যে আমি শুরুতে আমি প্রোগ্রামিং কিছুই বুঝতাম না, পরে আস্তে 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 রেগুলার ডেলি বেসিসে আমি যখন এগুলো করা শুরু করলাম, এখন মার্শাল্লাহ একটা স্টেজ চলে এসেছে। যদিও বা অত বেশি এক্সপার্ট না আমি, কিন্তু তারপরও বলতে যে কোনো রকম কাজ করতে পারি, কাজ চালাই নিতে পারি। তো এই কাজ চালাতে পারলেই আপনার হবে, আপনাকে এত প্রো লেভেলে যেতে হবে না, এক্সপার্ট হতে হবে না। পৃথিবীতে কেউ প্রো হয়ে জন্মায় না, আস্তে আস্তে প্রো হয়। তো এটাই তো, কনসিস্টেন্ট ম্যানারে আপনারা কাজ করেন, দেখবেন যে সব ইজি হবে। কঠিন মনে হবে, সবার কাছে কঠিন মনে হয়। তো এই আর কি, অনেকে ছেড়ে দেয়, যেমন এই যে আপনাদের অ্যাটেন্ডেন্স প্রথম দিকে তো প্রায় 50-60 জন দেখছিলাম, এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা শেষে, কোর্স শেষে আরো অনেক কমে যায়। তো এইটা আসলে ওই যে মানে হয়তোবা অনেকে ব্যস্ততার কারণে ছেড়ে দেয়, কিন্তু বেশিরভাগই আমি যেটা ফিডব্যাক পেয়েছি যে মনে করে যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না। আমাদের দিক থেকে কিন্তু এফোর্ট 100% থাকে, আমরা চাই সবাই শিখুক, কেউ না বুঝলে প্রশ্ন করুক, জানুক, জানার চেষ্টা করুক। কিন্তু আপনাদের দিক থেকে দেখা যায় হাল ছেড়ে দেন। তো এই জিনিসটা যেন না হয়, এবং চেষ্টা করেন রেগুলার ক্লাস করতে। একটা স্বপ্ন নিছেন, অবশ্যই প্রত্যেকের এক একটা গোল আছে এটার পিছনে, তাই না? তো দেখেন কতটুকু অ্যাচিভ করতে পারেন, আর বাকিটা তো আমরা আছি। ঠিক আছে, তো ঠিক আছে, দুইজনেরটা পেয়েছি, গুড, অনেক ভালো ট্রাই করেছেন। এই যে এটাই হলো আমাদের শেখার প্রসেস, এই যে করেছেন যে গিয়াস তারপর সালে, আপনাদেরকে দুইজনকে ধন্যবাদ। কারণ এই যে করলেন, যে এইটাই হচ্ছে কি আমাদের লার্নিং প্রসেস। ঠিক আছে, যেমন দেখেন আপনি কি করছেন, 10টা সংখ্যা যোগ করার চেষ্টা করছেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, বা এরকম করার সময় একটা প্রশ্ন অবশ্যই কাজ করতে পারে, স্যার এখানে তো আমি অনেকগুলা লেখা লাগতেছে, তো আমি প্রোগ্রামার, আমি প্রোগ্রাম শিখতেছি কেন? আমি শুনেছি যে পাইথন একটা অটোমেশন দেয়, মানে আমাদেরকে অনেক বড় বড় কাজ সহজেই করে, বাট এখানে তো আমি অনেক কাজ করতেছি, তাই না? তো আসলে পাইথন শিখে আমার লাভ হইলো কি? আমাকে তো বেশি বেশি লিখতেই হচ্ছে। এত লিখবে তো কারা? যারা টাইপিস্ট তারা লিখবে, আমি তো টাইপিস্ট, আমি প্রোগ্রামার, আমি এভাবে লিখবো কেন? এই জন্যই আমাদেরকে পাইথন শেখা হয়। দেখেন, এই যে 10টা সংখ্যা আপনারা লিখেছেন, আমি 10টা লিখবো না, আমি সিম্পলি একটা সংখ্যা লিখবো। এটা ব্যাখ্যা করব নেক্সট ক্লাসে, হ্যাঁ, আজকে আর ব্যাখ্যা করব না, কারণ আমি মানে বেশি কথা বলার কারণে একটু খারাপ লাগে। দেখেন, ডেফ অ্যাডিশন দিলাম, দেওয়ার পরে এই যে একটা স্টার দিবেন, এবং তারপর লিখবেন আর্কস। এই যে আর্কস যেটা লিখলাম, এটা হচ্ছে কনভেনশন। এটা আপনি ABCD XYZ, আপনার নাম, সালমান খানের নাম, যে কোনো কিছু দিতে পারেন। বাট এই আর্কস মানে আমরা বুঝে নিই মাল্টিপল আর্গুমেন্ট এখানে রিসিভ করতে পারবে সে, এই জন্য স্টার লিখে একটা আর্কস দেয়া হয়। দিলাম, দেওয়ার পরে এটা ক্লোন দিয়ে শেষ করলাম। এখন যদি আমরা প্রিন্ট করি আর্কস কে, ঠিক আছে, আমরা জাস্ট প্রিন্ট করবো, এখনো যোগ শিখবো না, আমরা জাস্ট শুধু দেখবো আর্কস এর ধরনটা কি। এখন আমরা কি করলাম, এই ফাংশনটা ডিফাইন করে ফেললাম। ওকে, আমরা রান করি। এখন আমরা এটাকে অ্যাডিশনকে কল করে দেখি কি অবস্থা। দেখেন আমরা কি করলাম, অ্যাডিশনের ভিতরে 1 দিলাম, তারপর হচ্ছে এটা একটু কপি পেস্ট করি বেশ কয়েকবার। ঠিক আছে, দেখেন এখন আমি আর্কস দিয়েছি, এখন দিয়েছি একটা, তারপর এখন আমি দিব 2টা, তারপর আমি দিব, ধরেন এখন দিব 4টা দিলাম। ঠিক আছে, এখানে দিলাম লেটস সে 2টা বা 3টা, এখানে দিলাম আরো বেশি, 10টা দিলাম, 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখানে দিলাম ধরেন হচ্ছে 3টা দিলাম। এখন দেখেন এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে। দেখেন এই জিনিসটার নাম মনে আছে? এই যে এটার নাম কি বলেন তো, এটার নাম কি? এই যে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে এটার নাম কি, কারো মনে আছে? টাপল। গুড, গুড, টাপল। এখন দেখছেন এই আর্কসটার ভেতরে আমি এখন যত খুশি তত সংখ্যা দিতে পারতেছি আর্গুমেন্ট হিসেবে। সে কি করতেছে, কোনো পজিশনাল এরর দিচ্ছে না, সে বলতেছে তুমি যত খুশি তত আমাকে আর্গুমেন্ট এখন পাস করতে পারবা।
তো যত খুশি তত আর্গুমেন্ট আমি পাস করতেছি এবং সে সেগুলোকে একটা প্যাক বানাচ্ছে, যেটাকে বলতেছে টাপল। সেই টাপলের উপর প্যাক করে সে আমাকে সেটা রিটার্ন করতেছে। এখন যদি আমি কি করতাম, এখানে ধরেন একটা টোটাল নামে একটা ভেরিয়েবল নিলাম, আপনারা তো এগুলো পারেন 10টা সংখ্যা 20টা সংখ্যা যোগ করার জন্য। এখন জাস্ট একটা লুপ চালালাম ফর আই ইন, বা হচ্ছে কি, হ্যাঁ আই ইন আর্কস, ঠিক আছে আর্কস, তাই তো আমরা তো এগুলো পারি। তাহলে টোটাল প্লাস ইকুয়াল টু আই, জাস্ট এটা দিয়ে ফাইনালি আমি কি করব, রিটার্ন টোটাল করে দিব। এখন দেখেন এই ফাংশনটা হয়ে গেল। এখন যদি আমার স্যার বা আমার বস যদি বলে 20টা সংখ্যা বা 100টা সংখ্যা যোগ করতে হবে, তাহলে দেখেন আমি এগুলো সবগুলো রান করাই, সবগুলো যোগ করছে দেখছেন। আচ্ছা এখানে সবগুলো যোগ করছে ভালো, বাট লাস্টেরটা দেখাইছে। কেন দেখাইছে? যেমন জুপিটার নোটবুক শুধু শেষেরটা দেখাতে পারে প্রিন্ট স্টেটমেন্ট ছাড়া। তো আমাদের এগুলো সবগুলোর সামনে প্রিন্ট লিখতে হবে। এগুলো হচ্ছে ধরেন প্রিন্ট লিখলাম, আচ্ছা এগুলো এইভাবে না, একসাথে লেখার জন্য কন্ট্রোল চেপে জাস্ট মাউসের লেফট ক্লিক দিবেন, প্রিন্ট দিবা, তারপর ইন্ডে গেলাম, একটা ক্লোজ করে দিলাম। দেখেন এখন যদি আমি এটাকে রান করাই, এখন দেখেন প্রথমটার ক্ষেত্রে 1 যোগ হয়েছে, তারপরে 3, তারপরে 4টা সংখ্যা, তারপরে 3টা সংখ্যা, তারপরে যে কয়টা হটেভার, বুঝতে পারলেন? এটাকে বলে আর্কস, ডট আর্কস। আরেকটা আছে কোয়ার্কস, এটা এটা কালকে একবারে ব্যাখ্যা করব তাহলে তো ক্লাসে। এখানে 10টা না, এখানে যত ইচ্ছা ততটাই যোগ করা যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি তো 10টা একটা মানে মেটাফোর হিসেবে বলেছি আর কি, যে 10টা সংখ্যা যোগ করা যাবে, বুঝছেন? এখন আনলিমিটেড সংখ্যক আপনি চাইলে কি করতে পারেন, পজিশনাল আর্গুমেন্ট দিতে পারেন, এবং সেইটা এই আর্কসটা কি করতেছে, ইন্টারনালি নিজে নিজে টাপল হিসেবে ট্রিট করতেছে। তাহলে টাপল তো আপনারা জানেন কিভাবে টাপলকে ব্যবহার করতে হয়, টাপলকে কি করা যায়। এখানে কি মিউটেট করতে পারবেন? এই আর্কসের মধ্যে ভেতরে আইসা আবার ঢুকাইতে পারবেন? আমরা যদি এখানে আবার যদি বলি যে কি করো তুমি, আর্কস কে চেঞ্জ করো, আর্কস ইকুয়াল ইকুয়াল, এটা কি সম্ভব বলেন তো? আর্কস ডট অ্যাপেন্ড, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ আমরা কি জানি আর্কসটা হচ্ছে ইমিউটেবল। তো এই জন্য এটা মানে সরি আর্কস না, টাপলটা হচ্ছে ইমিউটেবল। কারণ আমরা হচ্ছে চাইলেও কোনো নতুন কিছু এখানে অ্যাড করতে পারবো না, এটা বাই ডিফল্ট যেটা ফাংশনের মধ্য দিয়ে আসবে আর্গুমেন্ট হয়ে, সেটাই আমাদেরকে অপারেশন করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন করে। আজকেই কাজ এই পর্যন্তই শেষ। আর আমি এইটার উপর আর কোশ্চেন নিব না, এর আগ পর্যন্ত যদি কোনো কনসেপ্ট সমস্যা থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, কালকে এটা আমি যেহেতু আবার আলোচনা করব, এখান থেকে শুরু করব, তো এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। একটা কথা মনে রাখেন যে এটা মাল্টিপল, যদি আমরা কিছু পাস করতে চাই তখন আমরা কি করতে পারি, এরকম একটা দিতে পারি, বাট এটা কি পজিশনাল, এটা পজিশনাল, দেখেন এটা সবগুলো পজিশনাল। ঠিক আছে, যেভাবে দিব সেভাবেই সে কাজ করে দিবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এবং আর আপনার, অনেকগুলো লাইন একসাথে যে লিখছেন সেটা কিভাবে লিখছেন? ওই যে হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট এটা যে একসাথে লিখছেন। আচ্ছা এইটাই যে দিলাম, এই যে কার্সর, কার্সর তো নিতে পারেন নাকি, যে কোনো জায়গায় তো কার্সর নিতে পারেন, নিলাম কার্সর এখানে। নেওয়ার পরে এখন কিবোর্ডের কন্ট্রোল আছে না, কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরলাম, ধরে তারপর যেখানে দরকার সেখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম। এখন এখান থেকে আমি এক এক করে সব ডিলিট করে দিলাম, আবার লিখলাম, এই যে, ঠিক আছে, এই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দেখা হবে আগামী ক্লাসে।